ঘটছে যেগুলো জানা দরকার, এবং আজকে 45 লক্ষ মানুষের আজকের যে স্বপ্ন নিয়ে মানুষ যারা সিনেমিনি খেলছে তাদের কিছু চেহারা উন্মোচন হওয়া দরকার। 2 কোটি টাকা কোশেয়ার উঠে টাকা কি করলেন? টাকা তো আপনার বিরুদ্ধে আপনার চাচাই বলতেছে, বাইরের কেউ না। বিশ্বাস করেন আজকে এমন কিছু তথ্য দিব যে তথ্যটা আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই জাতীয় ঘটনা ঘটছে। মাঝখানে অনেক কাহিনী আছে। সন্ত্রাসী বাহিনী দিয়ে আশরাফুল আমিনের উপরে আক্রমণ করা হয়, ভাগ্যক্রমে উনি ওদিন বেঁচে যায়। দেখতাম যে যখন সরকার বলছে যে এই লোকগুলোকে ম্যানেজ করে যেহেতু আপনাদের প্রতিষ্ঠানটাকে লাইসেন্স দেওয়ার সুযোগ হয়েছে, আপনারা লাইসেন্স নেন, বিজনেস করেন, আমরা তো বিজনেস বন্ধ করে নাই। যদি উনি তখন ওই স্যাক্রিফাইসটা করতো তাহলে উনি আমাদেরকে স্যার না, ওনাকে আমি বাবা রাখতাম। ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ ওনারা যে গং সেখানে ছিলেন তারা 70% টাকা ভাগ করে নিয়ে গেছেন, এটা অথেন্টিক খবর। সেখানে 30% টাকা এমডি স্যারকে দিছে। উনি সুযোগ পাইলে ওনার ওয়াইফ জেলখানা থেকে বাইরে হলে উনি যে কোনো মুহূর্তে বিদেশ চলে যাবেন। ওনার পাসপোর্টটা জব্দ করার জন্য সরকারের কাছে আবেদন জানান, যাতে করে পাসপোর্ট না পায়। সাইকেল হোল্ডার ওই সাইফুল সহ তারা সেখানে গরু খামার করে, এবং এভাবে করে ডেস্টিনি একাধিক জায়গায় এখনো তাদের দখলে আছে, এবং তারা বিভিন্নভাবে ভাড়া নিয়ে আজকে ঢাকা শহরে আরামায়েশ করে জীবনযাপন করতেছে। ভাই দেখেন, আমাদের প্যান্ট খুলে টাকা নিয়ে গেছে, প্যান্ট খুলে টাকা নিয়ে গেছে, আর ওনারা উনি গল্প করে বলে এখন আমাদেরকে মনে করে না যে ওনার মতো ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের পুরো ফ্যামিলি যা অর্থ আছে, আমি তো জানি, আমি ওনার বাড়ি চিনি, যদি 100 বারো বিক্রি করে আপনার টাকা রিটার্ন দিতে পারবেন। তাহলে আলটিমেটলি আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে দুইটা, কোম্পানিটা চালু করা, আমাদের কাজটা ফেরত দেওয়া, আর টাকা ফেরত দেওয়া। আপনি জানেন না এই গো ডায়মন্ডে আমার টিমমেট একটা লোকের কথা আপনাকে বলি, এত সহজ সরল ভাই, সে এক লেভেলও করে না, তাকে কিভাবে জানি বুঝাইয়া তার জমি বিক্রি করে 5 লাখ টাকা নিয়ে গেছে। তখন 2013 সালের কথা বলছি, ওই সময় মাঝখানে আমরা খুব জানতাম যে এমডি স্যারের জামিন হচ্ছে, এটা নিয়ে প্রচুর টাকা উঠেছে ওরা। বিশ্বাস করেন ওই দিন এমডি স্যারের সত্যি জামিন হচ্ছে, এবং সকল সিদ্ধান্ত রেডি, সকল কিছু ফাইনাল, এবং এটা যদি কেউ চ্যালেঞ্জ করেন ডকুমেন্ট সহ আমি ব্যবস্থা করে দিতে পারবো। ওই দিন এমডি স্যার উকিলের মাধ্যমে জামিন না নেওয়ার ব্যাপারে উনি লিখিত দিচ্ছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি D2K ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামে আজকের তৃতীয় অনুষ্ঠানে। আমরা আজকে তৃতীয় অনুষ্ঠানটি আপনাদের জন্য চমক নিয়ে আমরা সাজিয়েছি। ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই সেটা আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি বলে রাখছি, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই কোম্পানিটির সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা এই প্রোগ্রামে কথা বলে থাকি। আর বিশেষ করে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনির সাথে 45 লক্ষ মানুষ যারা ডিস্ট্রিবিউটর, ক্রেতা, পরিবেশক এবং বিনিয়োগকারী, তাদের স্বার্থ নিয়েই শুধু আমরা এই প্রোগ্রামে কথা বলি, এবং যারা এই স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিবে, যারা এই 45 লক্ষ মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করবে, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেটার প্রতিবাদ জানাবো, এবং সত্যি যেই ঘটনাগুলো, সত্যি যেই কথাগুলো, সেগুলাই আমরা প্রকাশ করব। আমার বিশ্বাস আপনারা যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত আছেন, একদম টপ টু বটম সবার ক্ষেত্রে বলছি, যারা 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে অত্যন্ত 2 জন সম্মানিত পিএইচডি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, যে 2 জন পিএইচডি বাংলাদেশ ছেড়ে প্রবাসে অবস্থান করে তাদের পরিবার পরিজন সবাইকে বছরের পর বছর একা রেখে দূরে থেকে অনেক কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা হয়ে তারা কাজ করছে। আজকে যদি ডেস্টিনি ওপেন থাকতো, ডেস্টিনি চলমান থাকতো, তাহলে তাদেরকে আজকে এত কষ্ট করতে হতো না। তো যারা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, প্রথমেই তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি, দেন আমরা কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগ দিয়েছেন আজকে জনাব মোহাম্মদ আবু সায়েম বাহাদুর ভাই, সম্মানিত পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেডে বহুদিন ধরে তিনি কাজ করেছেন, এবং শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে না পেরে তিনি সৌদি আরব চলে এসেছেন। তিনি এখন সৌদি আরবে অবস্থান করছেন। আমাদের সাথে আছেন জনাব নুরুন নবী, যিনি সম্মানিত পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেড, তিনি লাকসামে ওনার বাড়ি, এবং বর্তমানে তিনিও সৌদি আরব অবস্থান করছেন। তো আমি প্রথমেই যাচ্ছি আজকে আমাদের নুরুন নবী ভাইয়ের কাছে। নুরুন নবী ভাই আমাদের প্রথম প্রোগ্রামটা দেখার পরে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, উনি ওনার কিছু কথা বলতে চান। তো সেই কথাগুলো আজকে আমরা প্রথম শুনবো। সাথে সাথে নুরুন নবী ভাই এবং আবু সায়েম ভাই দুইজনকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে। তো প্রথমে তাহলে নুরুন নবী ভাইয়ের কাছে আমরা যাচ্ছি। নুরুন নবী ভাই, প্লিজ আপনি আমাদেরকে জানান আপনার সার্বিক বিষয়গুলো। আসসালামু আলাইকুম। প্রথমত শামীম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকের খুবই দুঃখজনক হচ্ছে আজকের এই পরিবেশে ডেস্টিনি নিয়ে কথা বলবো, কিন্তু
এই বিষয় নিয়ে কথা বলবো কখনো চিন্তা করি নাই, কারণ আজকে এমডি স্যারের জন্য দীর্ঘ 13টি বছর আমরা অপেক্ষা করার পরে আমরা চিন্তা করেছি যে অন্তত ব্যবসা কিভাবে ডেভেলপ করব, কিভাবে ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার কথা ছিল। কিন্তু আজকের এই প্রেক্ষাপটটা যারা তৈরি করছেন তাদের এই মুখ উন্মোচন করা দরকার। 45 লক্ষ মানুষের 8.5 লক্ষ বিনিয়োগকারীর আমাদের স্বার্থের কথা চিন্তা করে আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে আসতে হলো। আমার 341 স্টেটমেন্টে জয়নিং, 416তম স্টেটমেন্টে আমি পিএইচডি হই এবং দক্ষিণ কুমিল্লাতে আমি মানে সবচেয়ে দ্রুত গতিতে পিএইচডিটা কমপ্লিট করি। তো এইভাবে করে চলতেছে, বেশ কিছুদিন যাচ্ছে পরবর্তীতে এই ফাইনালি আমরা কিছু বাস্তবতার মুখোমুখি হই। বিশেষ করে কিছু বিনিয়োগকারী আমাদেরকে এই যারা এক শ্রেণী মানুষ তো আর আসে নাই, সবাই তো আর আত্মীয় স্বজন না, বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্নভাবে চাপ দিতে থাকে। একটা সময় আমি আমার মানে আমার বাবা 9 সালে মারা যায়। আমার যখন প্লাটিনাম স্টেটমেন্টে যে স্টেটমেন্টে ক্লোজ হয় ওই স্টেটমেন্টে উনি ইন্তেকাল করেন। উনি একটা মাদ্রাসার শিক্ষকতা করতেন। তো পরবর্তীতে হয় কি, আমি যখন ফ্যামিলির যেহেতু পজিশনটা ছিল, ফ্যামিলির দায়িত্বে ছিলাম, বড় ভাই বাইরে থাকতো, একটা পর্যায়ে আমি যখন ব্যাপক ক্রাইসিসে পড়ি তখন আমার মানে ফ্যামিলির একটা ভাগের অংশ আমাকে জমি বিক্রি করে দিতে হয়। বিক্রি করে দিয়ে ওই সময় আমাকে প্রায় 7 লাখ টাকা বিভিন্নভাবে আমাকে ডিস্ট্রিবিউশন করতে হয়, ছোট ছোট করে, যাকে যেভাবে বোঝানো দরকার। এভাবে করে আসলে একটা সময় যখন সাফার করলাম, অফিস ভাড়া বিভিন্নভাবে স্টাফ কমানো থেকে শুরু করে একটা পর্যায়ে এমডি স্যারের সাথেও দেখা করতেছিলাম। উনি যখন হসপিটালে হলেন, জেল থেকে পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেলে যখন উনি ওখানে থাকে, আমি প্রায় সময় ওর সাথে দেখা করতাম। উনি আমাদেরকে বলতো, আশ্বস্ত করতো, এই তো কয়েকদিন লাগবে, আমরা কোনো অন্যায় করি নাই বা কোনো সমস্যা হবে না, খুব দ্রুত আমরা শেষ করবো, তোমরা সবার সাথে করো, অফিস ধরে রাখো, অফিস ছাড়বা না। এভাবে করে উনি আমাদেরকে আশ্বস্ত করতেছেন। এমন ভাবে চলতেছে, হঠাৎ করে একদিন তখন তো আশরাফুল আমিন ভাই তখন দায়িত্ব নিল কোম্পানির, তো উনি ভালোই চালাচ্ছে। হঠাৎ করে আমার ইমিডিয়েট দায়িত্বশীল আফলাইন ছিল ডায়মন্ড তাজুল ভাই। তো পাশাপাশি আমাদের ওনার সাথে কমিউনিকেশনের মাধ্যমে, যেহেতু আশরাফুল আমিন স্যার, তারপরে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ ওনারা একসাথে বিষয়গুলো নিয়ে তখন কাজ করতেছিল। একটা পর্যায়ে সিদ্ধান্ত আসলো যে কোশেয়ার নিবে। তো কোম্পানির কোশেয়ার যে যা পারে, কেউ 1 লাখ, কেউ 10,000 করে শুরু করে এভাবে কোশেয়ারের ডিক্লারেশন আসলো। আমরা যার মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তখনও অগাধ বিশ্বাস যে আমাদের এমন কোনো সমস্যা হবে না। কোশেয়ার মানে কোম্পানির শেয়ার নিতে পারলে তো বিশাল অবস্থা। মানে আমরা ব্যাখ্যা জানতে চাইলাম কিভাবে শেয়ার বিক্রি করছেন, কোশেয়ারটা কার শেয়ারটা দিবেন। তখন 49টা শেয়ারের মধ্যে একটা শেয়ারকে বলছিল কি বন্টন করে এটা সবাই কাছে বন্টন করে দিবে, এভাবে করে একটা ব্যাখ্যা দিছিলেন। তো যেহেতু আমাদের অগাধ বিশ্বাস, আসলে এত কিছু জানতে চাই নাই। কিন্তু যেহেতু এমডি স্যারের সাথে আমার প্রায় সময় দেখা হইতো, সপ্তাহে আমি 2 দিন যাইতামই, ওখানে পুলিশকে 1000 টাকা দিয়ে ঢুকতে হইতো, কখনো 500 দিয়েও যাওয়া যাইতো। তো আমি যেদিন কোশেয়ারের টাকা দিব, এর আগে আমি এমডি স্যারের সাথে দেখা করতে যাই হসপিটালে। দেখা করতে গিয়ে আমি স্যার বললাম যে স্যার অনেক কথাই হলো। পরপরে এক পর্যায়ে বললাম যে স্যার আশরাফুল আমিন স্যার করছে, কোশেয়ারের জন্য টাকা চাচ্ছেন, এটা আমরা কিভাবে, এটা আপনার সিদ্ধান্ত কি? তখন উনি বলল যে এটা এখন ডায়মন্ড পিএইচডি মিটিং হবে, তোমরা মাতাবে চলে যাও, আমি যা বলার আশরাফে বলে দিয়েছি, আশরাফ এখানে করবে, তোমাদেরকে বিট দিবে। তখন আমি তাড়াহুড়া করে ওখান থেকে বের হই, প্রোগ্রামে আসলাম। আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হলো। আশরাফুল আমিন স্যার ওখানে বক্তব্য দিলেন। ওনার বক্তব্যতে উনি যেটা বললেন, বুঝলাম যে ওই যে এমডি স্যার যে কথাটা বললো, তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তো আশরাফুল আমিন ভাই কি করলো, কোশেয়ার বিষয়ে আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করলো। আমরা তখন আমাদের অ্যাসোসিয়েট, এই যে আমার একজন পিএইচডি আছে হাফেজ আব্দুর রহিম, এখানে সৌদিতে আছে, উনি তখন 2 লক্ষ টাকা দিচ্ছে। আমার এক পিএইচডি ওনার ওয়াইফের স্বর্ণ বিক্রি করে উনি সম্ভবত 1 লাখ টাকা দিচ্ছে। আমি নিজে বিভিন্নভাবে হাওলাত বারাত করে 50,000 টাকা দিচ্ছি। এভাবে করে আমরা ওই 2 দিনের নোটিশে, ওই সময় আমার যতটুকু জানা মতে, আমি একবার কাছ থেকে দেখছি, ওই সময় ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহজ ছিল। শহীদ ভাই তখন বলছিল গাড়ি বিক্রি করে উনিও একটা টাকা দিচ্ছে, তাজুল ভাই একটা টাকা দিচ্ছে, এভাবে করে আরো
একজন ডায়মন্ড ছিল, আমার এই মুহূর্তে মনে নাই। এভাবে করে এই টোটাল 2 কোটি মেবি সামথিং টাকা, এই টাকাটা উনি এই এমডি স্যারের নির্দেশে বৈশাখী টিভিতে উনি ওই বৈশাখীর অ্যাকাউন্টে টাকা দিয়ে আসছে, এবং এটা রিসিট সহ আমাদের কাছে আছে, এবং আমরা যে টাকা দিছি ওই টাকার মানে রিসিটও আছে। তো এই পর্যায়ে যখন ধরেন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে এই কিছুদিন পরে আমরা শুনতে পাচ্ছি কি যে আশরাফুল আমিন কোশেয়ারের নামে অনেক টাকা কি করছে, আত্মসাৎ করছে, এরকম একটা আওয়াজ বিভিন্ন লোক থেকে আমরা শুনতেছি অনলাইনে বা এটা কে বলতেছে? এটা নাকি এমডি স্যার বলতেছে। তো তখন আমার এই কথাটা বিশ্বাস হচ্ছিল না। তখন আমি এমডি স্যারের সাথে আবার দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পরে এমডি স্যারের যখন জিজ্ঞেস করলাম যে স্যার এরকম একটা কথা, এটাকে কয় হ্যাঁ হ্যাঁ এটা সত্য, আশরাফুল আমিন এখান থেকে আশরাফ এখান থেকে এই কোশেয়ারে যে টাকা উঠাইছে এই টাকা আমি পাই নাই, কোথায় গেছে কি আসবে আমি জানি না। হ্যাঁ, এটা এবং কোশেয়ার বিক্রি করতে আমি বলিও নাই। উনি তখন এই কথাটা বলার পরে তখন আমি আমাকে কিভাবে বিশ্বাস করব যে আপনি এর আগে আমারে বললেন, আমি যখন প্রশ্ন করলাম যে আপনি আমি আশরাফকে বলে দিচ্ছি আজকে ডায়মন্ড মিটিং এ ডায়মন্ড পিএইচডিরা থাকবে, তোমরা ওখানে যাও, ওখানে সিদ্ধান্ত দেওয়া আছে। আবার আপনি কিছুদিন পরে বলতেছেন যে না আমি কোশেয়ারের বিষয়ে কোনো কি করি নাই, সিদ্ধান্ত দিই নাই, অতএব এটা আমার কোনো ইয়ে না। এমন যখন 2 ধরনের কথা আমি শুনলাম, বিশ্বাস করেন ওই দিন থেকে আমি আর এমডি স্যারের সাথে আর দেখা করতে যাই না। ওই এ ফাঁকে বলি, এ ফাঁকে আমরা যখনই যাইতাম তো উনি আমাদেরকে বলতো এই টাকা পয়সা মানে ইয়ের জন্য লাগলে, তখন আমি কখনো 10,000 5,000 ওইগুলো আমি কখনো হিসাবও রাখি নাই, কারণ ওনার প্রতি আমার ওই পরিমাণ ভালোবাসা এখনো আছে স্টিল নাও। কিন্তু ওই সময় এইভাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার টাকা দিয়ে আসছি, অনেক রিসিট আছে আমার কাছে ওখানে, আমি এগুলো এখনো ডয়ারে রেখে দিছি, ওনার যে টাকা দেওয়া বা টিমকে টাকা দেওয়া সবগুলো। এই পর্যায়ে যখন এই গোজামিল দেখলাম তখন আর আমি ওইদিকে আর যাই না, না যাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমার কি করা উচিত এই মুহূর্তে। তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যাইয়া, যেহেতু আমার ডিসিশন অফলাইন তাজুল ভাই, আমি তাজুল ভাইয়ের বাসায় একদিন না বলে চলে গেছি, বাসা আমি চিনি। যাওয়ার পরে এর আগে আশরাফুল আমিন ভাইয়ের সাথে আমার কখনোই মুখামুখি মানে এভাবে কথা হয় নাই, কিন্তু আমি যখন ওনার বাসায় গেলাম, যাই কথা বললাম, কথা বলার পর ওই দিন ওনার সাথে আমি কিছু রাগারাগিও করছি যে বস আমরা এভাবে আমাদেরকে ঝুলে রাখছেন কেন, হয়তো একটা সিদ্ধান্ত দেন, হয়তো কোম্পানি রান করবে, আর না হয় আমরা ভিন্ন কিছু করা লাগবে, জীবন তো চলতে হবে, ফ্যামিলি আছে। কিন্তু উনি পরে বললো যে দেখো এই অবস্থা, এখন আমাদের কি করা উচিত, এখন আমি তোমার কোনো ডিসিশন দিতে পারবো না, তুমি যেটা করো। তখন এই কথা বলার পরে আমি তো আমারটা বুঝ পাইছি যে আমার কিছু করা লাগবে। তখন আমার ওই যে পূর্ব অভিজ্ঞতা থেকে আমার মার্কেটিং এ আমার একটা ডিলার ব্যবসা ছিল, আমি ওই ব্যবসায় ব্যাক করি। ডিলার ব্যবসায় যখন ব্যাক করি, খুব পুঁজি ছিল না, আমি অনেক হাওলাত বরাত করে অনেকভাবে ম্যানেজ করে অল্প কিছু টাকা দিয়ে আমি ওই ব্যবসাটা শুরু করি। ওই ব্যবসাটা শুরু করার পরে আমি করছি 3 বছরের মতো করতে গিয়ে সেখানেও আমাদের যেহেতু ব্যাপক পর্যায়ে ডিস্ট্রিবিউটর ছিল, ওই ব্যবসাটা করতে গিয়েও সেখানে অনেকে আমার থেকে যখন ডিলারের মালগুলো নিয়ে যাইতো, অনেকে টেকনিক্যালি টাকা বাজাই ফেলতো, বাজানোর পরে বলতো কি যে ডেস্টিনিতে যে টাকা আছে ওই টাকা তুমি এটা কি করো, অ্যাডজাস্ট করো। এভাবে করে ভাই আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি ওই জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম। মানে ওখান থেকে যাওয়ার পরে এই জায়গায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি একটা সময় এই মানে টাকার কোনোভাবে ইয়ে করতে পারছিলাম না, মানে ব্যবসার কন্টিনিউ করতে পারছিলাম না। পরবর্তীতে অনেকদিন চেষ্টার পরে আসলো করোনার পরে আমি কিন্তু আর কোনোভাবে দিশ না পেয়ে আমি সৌদিতে রিটার্ন চলে আসি 2021 সালে, এই মেবি 21 আগস্টে আমি এখানে চলে আসি। তো এর মাঝে আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো জানা দরকার, এবং আজকে 45 লক্ষ মানুষের আজকের যে স্বপ্ন নিয়ে মানুষ যারা সিনেমিনি খেলছে তাদের কিছু চেহারা উন্মোচন হওয়া দরকার, কিছু জানা দরকার। আমি চ্যালেঞ্জ করবো আমার যেগুলো তথ্য আমার জানা, আমার অথেন্টিক ইয়ে থেকে আমার জানা থেকে আমি কথা বলবো, কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, কোনো ধরনের ইয়ে নাই। কিন্তু আমাদের চাওয়া হলো, আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এমডি স্যার থেকে শুরু করে প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, কোম্পানি নিয়ে যারা কোনো ধরনের যত ধরনের আজকে নোংরামি বলেন, আজকে যে ষড়যন্ত্র করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে, তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হবে ইনশাল্লাহ। কারণ আমরা দীর্ঘ 13টি বছর আমরা এই ধৈর্য ধারণ করে খাই না খাই ফ্যামিলির
আজকে এই ক্ষতিগ্রস্ত করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি। এমডি স্যার আসার পরে আমাদের একটা বিশ্বাস ছিল যে না, প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়াবে, উনি উদ্যোগ নিবে, কিন্তু ওনাকে উদ্যোগ নিতে দিচ্ছে না। আমি জানি রফিকুল আমিন স্যারের মতো মানুষ কখনোই অন্যর মিসগাইডে থাকতে পারে না, কিন্তু ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমার যতটুকু তথ্য আছে আমি ওইটুকু তথ্য দিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। প্রথমত, ওই ঘটনার পরে যেদিন আমি তাজুল ভাইয়ের বাসায় সিদ্ধান্ত নিতে যাই, সেই দিন ভাগ্যক্রমে হঠাৎ করে আমি চলে আসবো, ওই সময় আশরাফুল আমিন স্যার ফোন দিল তাজুল ভাইকে। তাজুল ভাইকে ফোন দিয়ে বললো যে তাজুল তুমি কোথায়? বললো যে ভাই আমি তো বাসায়। কয় যে আমি তোমার বাসার নিচে। কত উপরে আসেন? এই উপরে আসেন। ওনার সাথে ফার্স্ট আমার দেখা, এই প্রথম ওনার সাথে আমার কথা হয়। উনি আসার পরে ওনার প্রতি যথেষ্ট বিরক্ত আমি নিজেও। কেন? কারণ ওনার সম্পর্কে যা জানা হইলো, এরপরে তো ওনার যেহেতু উনি ওনার চাচার সাথে এই বিদ্রোহ করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতেছি ইতিমধ্যে অনেকের কাছ থেকে, এটা নাকি এমডি স্যার কথাগুলো বলতেছে। এমত অবস্থায় আমি যখন ওনাকে বিভিন্ন প্রশ্ন করলাম, বিশেষ করে যে কোশেয়ারে আমরা যে টাকা দিলাম, কোশেয়ারের টাকা কোথায় এবং এই টাকা আপনার দায়িত্বে আপনি নিলেন, তাহলে এই হিসাব এমডি স্যার পাইলেন না কেন? তখন উনি আমার সব কথা শুনছে, বলছে যে তোমার আর কি অভিযোগ আছে। আমার সব কথা শোনার পরে উনি আমারে ল্যাপটপ নামাইলেন, নামাইয়া উনি সিএডি বললো যে তোমার সিএডি বলো। আমি বললাম 14/10/724, আমার এটা এখনো মনে আছে। উনি সিএডি ডাবাই বললো যে তুমি এত টাকার কোশেয়ার দিছো, ঠিক আছে কিনা? আমি কেউ আছে। ইয়ার পর আরো দুই একজনের নাম বলো। আমি যতগুলো অ্যাসোসিয়েটের নাম বলছি সবাই নামে আমাদের ডিটুকে এই যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারে এন্ট্রি আছে, সকল হিসাব দেখলাম যে উনি খুব আপডেট। এবং উনি বলছে যে আমি তখন ওনারা কিছু প্রশ্ন করছিলাম যে আজকে হয়তো কথাগুলো আসতে পারে, ভবিষ্যতে টাকা দেওয়ার ক্ষেত্রে আসতে পারলে কাউকে হয়তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বলে দিতে চাই, এটা আশরাফুল আমিন স্যারের বক্তব্য। উনি একজন শেয়ার হোল্ডার, তখন সিইও ছিল। ওনার বক্তব্য হচ্ছে, আমি তখন ওনার প্রশ্ন করলাম যে স্যার আমাদের তো অনেকগুলা এই মানি রিসিট আমরা হারাই ফেলছি, কারণ কেউ মানি রিসিট সংরক্ষণে রাখে নাই। এই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ যদি কোনো অ্যাসোসিয়েট যদি টাকা দিতে যদি কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা কিভাবে দাবি করবো? আমাদের কাছে তো অনেক মানি রিসিট নাই। উনি বলল শোনো, আমাদের ডিটুকে যেই সফটওয়্যারটা, এটা এমন একটা সফটওয়্যার, এখানে প্রত্যেকটা জিনিসে কি আছে, হিসাব আছে। অতএব এখানে তোমার মানি রিসিট নাই এই কথা বলে কখনোই কোম্পানি তোমার সাথে প্রতারণা করতে পারবে না, কারণ হিসাবে অ্যাকুরেট সবগুলো আছে। তখন আমি ওনার ওই দিনে কিছু ডিটেলস উনি আমার দেখাইলো, আমি তখন খুব ভালো লাগলো যে না, তাহলে তো আমাদের হিসাব কোনো দিকে যায় না, হিসাব আছে। পরবর্তীতে ওনাকে বললাম যে তাইলে আপনি 2 কোটি টাকা কোশেয়ার উঠায় টাকা কি করলেন? টাকা তো আপনার বিরুদ্ধে আপনার চাচাই বলতেছে, বাইরের কেউ না। এমডি স্যার এই কথা বলতেছে, এমডি স্যারের রেফারেন্স দিয়ে। তখন উনি আমাকে আরেকটা ফাইল বের করলো। এবং আপনারা যারা শুনতেছেন, যারা শুনবেন বা যারা পরবর্তীতে দেখবেন, আপনারা আশরাফুল আমিন স্যারের আইডিতে, ফেসবুক আইডিতে ঢুকবেন, ঢুকে 2013 সালের ওনার ওই ফোর্স গুলা দেখবেন। তখন উনি ওনার ফেসবুক ফোর্স থেকে আমরা দেখাইছে যে দেখো এই 2 কোটি সামথিং কত টাকা, এই টাকা বৈশাখীর অ্যাকাউন্টে এমডি স্যারের নির্দেশে জমা দেওয়া হয়েছে এবং এটা রিসিভ করছে বৈশাখী টিভি। সো এই যেহেতু বৈশাখী টিভি এমডি স্যারের তত্ত্বাবধানে ছিল, এখনো আছে স্টিল, তাহলে ওই টাকা কিভাবে আমি নিলাম? আমি তো আমারা যেভাবে নির্দেশ করছে আমি ওইভাবেই নির্দেশ পালন করছি। তাহলে এভাবে করে উনি কিন্তু হিসাবটা উনি দিচ্ছে এবং উনি একাধিকবার ফেসবুকে এটা দিচ্ছে, আপনারা চাইলে এটা ওখানেও হিসাবটা পাবেন। দেখেন, আমি জানি না তখন ওনাদের চাচাবাতিদের সাথে কি হয়েছে, এটা আমাদের জানারও দরকার নাই। কিন্তু আমাদের বিষয় হলো, আমরা পিএইচডি বা টিম লিডার হিসাবে আমরা লক্ষ লক্ষ মানুষের বিনিয়োগ করাইছি। আজকে ওই প্রত্যেকটা মানুষ, অনেকে আমাদেরকে বলতে পারে না, কিন্তু এদের গরম নিঃশ্বাস কিন্তু আমাদের ঘাড়ে পড়ে। আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, ডেস্টিনি যদি কখনো চালু হয়, কাজ করবো কিনা জানি না, কিন্তু মানুষের টাকা ফিরে দেওয়া পর্যন্ত যা যা করা লাগে, কারো বিরুদ্ধে মামলা করা, কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া, ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। কারণ মানুষের টাকা ফেরত দিতে হবে। বিশেষ করে আমি যে টিমের দায়িত্বে ছিলাম, আমার টিমের লোকের টাকা ফেরত দিতে হবে। এটার জন্য যতক্ষণ যুদ্ধ করা লাগে করব। দেখেন, এগুলো যখন ওই দিন আশরাফুল আমিন স্যারের সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে যখন উনি দেখলো উনি কথা বলতেছে, তারপরে আমি বিশ্বাস করতেছি না, কারণ আমাদের অগাধ বিশ্বাস এমডি স্যারের প্রতি। এমডি স্যার যা বলছে তাই তো সঠিক। উনি লাস্টে আমার একটা কথা বলছে, আমার ওই কথাটা মনে দাগ কাটছে, যে নুরুন নবী একটা কথা বলি, তুমি আমারে বিশ্বাস করার দরকার নাই, তবে
তুমি তাদেরকেও বিশ্বাস করিও না। এই একটা কথায় আমি ওই দিন যে ঘুরে আসছি, আমি আর সেকেন্ড কোনোভাবে ওইদিকে আর কোনোভাবে মুভ করি না। আমি আমার বুঝ পেয়ে গেছি, পরে আমি ব্যবসার দিকে যুক্ত হচ্ছে। কিন্তু তারপরে খোঁজ খবর তো রাখতে হয়। এমন অবস্থায় যখন আশরাফুল আমিন যখন কোম্পানি চালু করতেছে, উনি সিইও হিসেবে কোম্পানি রান করতেছে, লাইসেন্সের জন্য আবেদন করবে, সকল কোনো কিছু আমাদের বাধা ছিল না। কিন্তু সরকার কখনোই প্রতিষ্ঠান বন্ধ করে নাই, এই সরকার আমাদের লাইসেন্সও বাতিল করে নাই। তাহলে সেখানে আমাদের যে লাইসেন্স ডেট ওভার হয়েছে ওইটাকে রিনিউ করার কথা ছিল, সকল প্রক্রিয়া রেডি ছিল, সকল দাবি আশরাফুল আমিন স্যারে সেটা আবেদন করার জন্য কি ছিল, রেডি ছিল সকল পেপারস। কিন্তু এমডি স্যার সেখানে তখন এটাকে অনুমোদন দেয় নাই, বলছে না তুমি আগে আমাকে বাইট করো তারপর কোম্পানি, আমি ছাড়া কোনোভাবে কোম্পানি চলবে না। এখন স্যারের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে এটাই যে স্যার আপনি আমাদেরকে ট্রেনিং করাইতেন যে আমি 45 লক্ষ রফিকুল আমিন তৈরি করছি, তাহলে আপনি ছাড়া কোম্পানি চলবে না। এই কথাটা আমরা তখনও মন থেকে আপনাকে ভালোবাসি বিদায় তখন হয়তো ওইভাবে করি না, রিয়েক্ট করি নাই। কিন্তু আজকে বাস্তবতা হলো আমরা সকলেই কিন্তু আজকে বাস্তবের সম্মুখীন, যে আবেগ একটা সময় পর্যন্ত কাজ করছে, সোনালী সময়টা সবটা পার করছে ডেস্টিনির পিছনে, খাই না খাই। তাহলে সেখানে যখন আশরাফুল আমিন স্যারকে যখন বলা হলো যে তুমি কোম্পানির কি করবা না, চালু করবা না, কোম্পানি বন্ধ রাখো, আমি আসলে আমার জামিনের ব্যবস্থা করো কি, তারপর আমি 180 কোম্পানি চালাইবো, তখন উনি বলতো যে কাকা আপনি যে আসবেন আপনার জামিনটা তো আমাদের হাতে না, সেটা আইনের গতিতে চলুক, আমরা কোম্পানিটা চালু রাখি, তাইলে কি হবে, মানুষের যে হাহাকার, মানুষের যে ঝামেলা, এগুলো আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো, কোম্পানি লাভে যাবে, আমরা ধীরে ধীরে মানুষকে টাকা দিয়ে দিতে পারবো। তখন উনি বলছে তুমি বেশি বুঝিও না। আশরাফুল আমিন স্যার আপনি জানেন ওনারা কিন্তু চাষাবাদীদের দুইজনই এক গোড়া, হয়তো আশরাফুল আমিন স্যার আমার কথা শুনে মনে কষ্ট পাইতে পারে না, এটা ওনারা কিন্তু দুইজনই এক রোখা মানুষ। উনি তখন রফিকুল আমিন স্যারের কথা কি হয় নাই, কনভিন্স হয় না যে না আপনি এই যুক্তি দিচ্ছেন এটা হয় না, কোম্পানি চালু রাখি, উনি বলছে না তুমি কোম্পানি চালাবা না। তখন যেহেতু উনি সিইও, উনি কোম্পানি চালু রাখতে হবে। বিশ্বাস করেন আজকে এমন কিছু তথ্য দিব যে তথ্যটা আপনারা শুনলেও আশ্চর্য হবেন যে এই জাতীয় ঘটনা ঘটছে। আমি একটু পরে আপনার পরবর্তী আলোচনা নিয়ে আমি আবার আসতেছি। তো মোটামুটি আমরা এখন বাহাদুর ভাই কাছে যাব। বাহাদুর ভাই তিনি একজন প্রবাসী, এখন সৌদি আরব অবস্থান করছেন এবং তিনি ফেনী দাগনভূঞা থেকে ওনার যাত্রা শুরু করেছেন ডেস্টিনিতে। তো ওনার যে বক্তব্যগুলো আছে, ওনার জার্নিটা কিভাবে শুরু হলো, উনি কেন আজকে সৌদি আরব অবস্থান করছেন বা ওনার টিমের কি অবস্থা, সবকিছু মিলিয়ে আমরা ওনার কাছ থেকে শুনবো। বাহাদুর ভাই আপনি বলেন প্লিজ। ধন্যবাদ শামীম ভাই, এবং আছেন নূর নবী ভাই প্লাস ইন ফিউচার যারা দেখবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবার আমার নেটওয়ার্ক জটিলতার কারণে অনেক সময় আপনার কথা বোঝা যাবে না, এটার জন্য আমি অ্যাডভান্স ক্ষমা চেয়ে নিচ্ছি। জি আপনি বলেন। তো আসলে আমার ডেস্টিনি জার্নিটা শুরু হয় আমার বন্ধু হান্নানের হাত ধরে। তো 2004 সালেই আমি তখন ফেনী কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, তো ওরা আমার সাথেই ছিল। তো ওই সুবাদে হান্নান আমার ডেস্টিনির জন্য অফার করে, তো আমি আসলে এত গুরুত্ব দিই না। তারপর হান্নান মাঝখানে অনেক কাহিনী আছে, এত কাহিনী আসলে বলে আপনারা সময় নষ্ট করার মানে এটা সবার জীবনে কাহিনীটি এমনই। তো শুরু করতে গিয়ে ধরেন আমি যত ডেস্টিনিতে কাজ অ্যাক্টিভলি করতেছি তত বেশি আমি আমার দলীয় ভাবে আমি বিতর্কিত হচ্ছিলাম, কারণ আমার দল মনে করতেছে যে আপনার আমি দলের ছেলে পেলে রে, মানে হ্যাঁ, তো আমার দলের সিনিয়ররা ভাবতো এটা যে আমি আমার পাওয়ার অ্যাপ্লাই করে আমি ছেলে পেলেদেরকে ডেস্টিনিতে জয়েন করাচ্ছি। আসলে তো ওদেরকে আমি বুঝাই জয়েন করাচ্ছি, এটা আপনারাও জানেন। অন্তত নেটওয়ার্ক মার্কেটিং এ যাই হোক পাওয়ারের কোনো স্থান নাই। তো আমি মোটামুটি ভালোই করছিলাম। একটা পর্যায়ে আপনার 2005 পর্যন্ত আমি যতটুকু সম্ভব কাজ করছি। 6 সাইকেল আমি শর্ট টাইমের ভিতরে 6 সাইকেল থার্ড লেভেল হয়ে গেছে আমার, 6 সাইকেল থার্ড লেভেল। আমি আপনার 2006 আমি বিয়ে করে ফেলছি, আমি গ্রামেই থাকি। তো 2 বছর মাঝখান দিয়ে কাজ করি না। আমি যে 6 সাইকেল থার্ড লেভেল 5টা ফর্ম হলে আমার 7 নাম্বার সাইকেল হয়। থাকার পরে উইক হয়ে গেছে আমার আরেক পাশ বেলায়েত হোসেন মিয়াজি, আমাদের মুজাহিদ হোসেন সোহেল, ওরা মুজাহিদুল ইসলাম সোহেল ওরা কাজ করতো। ওরা টুকটাকের উপরে জানেন তো 2005-এর পরে ডেস্টিনির উপর আবার একটা ঝড় গেছে, এটা তো আপনারা জানেন, সিনিয়র আপনারা লেগেছিলেন, আপনারা এটা খুবই
আবার যাই আমি 316তম 10তম স্টেটমেন্টে যে আমি আবার হান্নানের সাথে কথা উঠলো। হান্নান কাজে বাহাদুর দেখ তোর এখানে 5টা ফর্মুলে তো 7 নম্বর সাইকেলটা হয়ে যায়, কোম্পানির অনেক প্ল্যান চেঞ্জ হয়েছে, এই অবস্থা তুই একটু দেখ। তো আমি আসলে তখন আমি চিন্তা করলাম যে দেখ আসলে তো আমার কাছে তো বিকল্প না, যেহেতু আমি ভালো কথা বলতে পারি। তখন এখন তো বুড়ো হয়ে গেছে, এখন কথা বুড়ো বয়সের সাথে আমাদের কথা জড়তাও আসি গেছে, তখন তো ইয়াং। আমরা এখন নই ভাইয়ের কাছে আবার যাচ্ছি। আমরা আরো যে বিষয়গুলো উনি জানেন সবকিছু মিলিয়ে সেই কথাগুলো আমরা শুনবো। নই ভাই প্লিজ। জি ধন্যবাদ শামীম ভাইকে। একটু বলে রাখি সবাইকে, আমরা যখন এই বিজনেসে আসি তখন কিন্তু এই শামীম চৌধুরী নামে একটা সেমিনার প্রচুর জনপ্রিয় ছিল, একটা ক্যাসেট ছিল, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম এবং প্রচুর আমরা কিন্তু টিমকে ওই ক্যাসেট বিলি করে কিন্তু প্রচুর জয়েনিং করাইতাম। হঠাৎ মনে হইলো ভাইকে ধন্যবাদ। ওই সময় আসলে এক একজনের এক এক ধরনের আসলে কন্ট্রিবিউশন ছিল। তো আমি যে কথাই ছিলাম যে আশরাফুল আমিন স্যারকে যখন এমডি স্যার, আমরা তখন বাইরে থেকে যেটা শুনি বা ওনার মুখের কথা, এমডি স্যারের ইয়ের কথা যে তুমি রিজাইন দাও, তুমি কোম্পানি চালু করার দরকার নাই, কোম্পানি আমি আসলে চালু করব। ওনাকে বুঝাইতে ব্যর্থ হলেন যে না, যে ওনার আশরাফুল আমিন স্যারের কথা কিন্তু খুবই যৌক্তিক এবং মানে ওই সময়ের জন্য খুব প্রয়োজনীয় যে আমরা কোম্পানিটা চালু রাখি। ডেস্টিনি 2000 নিয়ে তো কোনো অভিযোগ নাই, ডেস্টিনি 2000 চলুক, আমরা কোম্পানিতে লাভও করি, আমাদের ডিস্ট্রিবিউটর এতগুলো লোক কোথায় যাবে এখন, এরা তো সবাই বেকার হয়ে যাচ্ছে, আমি এদেরকে নিয়ে কাজ করি, আইনি লড়াইটা করে যাই, এরপরে এই আমরা যদি ব্যবসা করতে পারি আপনার জামিনটাও সহজ হয়। উনি বললো যে তুমি বেশি বুঝিও না, তোমার যা বলছি তা করো। তখন ওনাকে বলছে তুমি আজকে যাইয়া এই কোম্পানি ম্যানেজার মিজানের কাছে গিয়ে তুমি কি করবা, রিজাইন দিবা। উনি তখন বলছে যে না, আমি রিজাইন দিব না, আপনি আমাকে পদত্যাগ করান, মানে অর্থাৎ আপনি আমাকে কোম্পানি থেকে অব্যাহতি দেন। বিষয়টা বুঝছেন কিন্তু? তাহলে ওনাকে কিন্তু তখন অব্যাহতি দেওয়া হয়েছে, উনি কিন্তু রিজাইন দেয় নাই। এটা কিন্তু সবাই জানা দরকার, কারণ অনেক রুট লেভেলের এই লিডার বা অনেক বড় লিডাররাও কিন্তু এইসব ঘটনা কিন্তু জানে না। আমি কিন্তু একেবারে কাছ থেকে এই বিষয়গুলা কিন্তু দেখছি তখন। তাহলে ওনাকে যখন এই বাধ্য করা হলো, ওনাকে যখন পদত্যাগ উনি করলো না, তখন কোম্পানি থেকে ওনাকে কি করলো, ওনাকে ছাঁটাই করা হলো। ছাঁটাই করার পরে উনি যে টোটাল হিসাব দেখাইছে ওই হিসাবটাও আমাদেরকে দেখাইছে। ওই হিসাবে উনি ওনার নামে তো বলা হয়েছে উনি কোশিয়ারের কোটি কোটি টাকা উনি কি করছে, আত্মসাৎ করছে। এরকম মাঠে যখন প্রচুর ফেসবুকে ওনাকে নিয়ে প্রচুর গালাগালি বহু কথা বলতো, উনি কিন্তু ধৈর্য সহকারে এগুলো শুনতেন এবং ফেসবুকে এগুলো প্রমাণ দিয়ে জবাব দিতেন। ওই ফেসবুকে আসলে ওনার এই প্রমাণগুলো আজও আছে। আমি ওই দিনও কয়েকদিন আগেও গিয়ে দেখছি যে এগুলো এখনো আছে, ডিলিট হয় নাই। আপনারা এই কথাটার যদি সত্যতা না থাকে আপনারা ওইটা একটু যাচাই করে দেখবেন। পাশাপাশি ওনাকে যখন বাধ্য করা হলো কোম্পানি বন্ধ করে দেওয়া বা না চালানোর জন্য, ওনাকে ওই সময় হিসাব নিয়ে উনি উল্টা কোম্পানির কাছে, এই মুহূর্তে অঙ্কটা আমার খুব জানা নাই, যদি আশরাফুল আমিন স্যার যদি এই জিনিসটা দেখেন, আপনি এই ভিডিওর কমেন্ট লিঙ্কে অবশ্যই কিন্তু এই জিনিসটা শেয়ার করবেন। আমার যদি ভুল হয় সেটাও বলবেন, কারো যদি এই ইয়ে থাকে। তো ওই সময় আরেকটা খুবই ডেঞ্জারাস কথা আমার মনে পড়ছে, আপনাদেরকে বলে রাখি, আপনাদের ভয় লাগবে। পাশাপাশি হলো এটা আমাদের এই ইন্ডিভিজুয়ালি আমি বিশ্বাস করতে চাই না যে ঘটনাটা হয়েছে। সেটা হলো উনি যখন একটা সময় পদত্যাগ করতেছিল না, তখন এটা আমি বাইরে থেকে শোনা কথা যে এমডি স্যার যেখানে থাকতেন যে রুমে, এটার পাশের একজন বিখ্যাত লোক থাকতেন ওই রুমে। বিখ্যাত বলতে আপনারা কোনভাবে যেভাবে মেনে নেন, বাট আমি বলতে পারতেছি না উনি কি খুব ভালো সন্ত্রাসী ছিল, ভালো মানুষ ছিল, সেটা আপনারা অনেকেই জানেন। ওই ওনার সহযোগিতা নিয়ে মাহতাবের পাশে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ ওনার একটা টিম সহ এই আশরাফুল আমিনের ইয়েতে, মানে ওনাকে একটা দল বল এবং একটা সন্ত্রাসী বাহিনী দিয়া আশরাফুল আমিনের উপরে আক্রমণ করা হয়। ভাগ্যক্রমে উনি ওই দিন বেঁচে যায়। সেখানে অনেক এটা অনেকে জানে না এই ঘটনাটা। এই ঘটনার পরবর্তীতে ইঞ্জিনিয়ার শহীদ ভাই নিজে বাদী হয়ে আশরাফুল আমিনের জন্য মামলা করেন।
ওই মামলাটা পরে কিছুদিন শুনানির পরে এটা একটা ভিত্তিহীন মামলা ছিল, এবং যেহেতু ইঞ্জিনিয়ার শহীদ ভাই ডেস্টিনি 2000 লিমিটেডের আমি একজন ডিস্ট্রিবিউটর, আপনি একজন ডিস্ট্রিবিউটর, এর বাইরে কিছু না। উনি ডায়মন্ড, আমি পিএইচডি, আপনি ডিস্ট্রিবিউটর, আপনি ডায়মন্ড, আপনি ডাবল ডায়মন্ড। উনি কোম্পানির কোনো শেয়ার হোল্ডারও না, উনি কোম্পানির কিছুই না, সব একই। কিন্তু উনি পরবর্তীতে আশরাফুল আমিনকে এই জায়গা থেকে সরানোর জন্য উনি ব্যাপক ষড়যন্ত্র শুরু করেন। ওনার সাথে আরেকজনের নাম আপনারা জেনে রাখেন, এই ভদ্রলোককে ইদানিং কম দেখা যায়, তিনি হচ্ছে সাইফুল, ওনার বাড়ি মেবি 14 গ্রাম। এই ভদ্রলোক ছিল সাইকেল হোল্ডার। এই সাইকেল হোল্ডারের সাথে এই ডায়মন্ড ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ যুক্ত হয়ে আমার একটা টিমের অংশকে উনি ওনার সাথে নিয়ে নেন, নিয়ে বিভিন্নভাবে মিসগাইড করে। আমি ওনাদেরকে বুঝাচ্ছি এক ধরনের, ওনারা বুঝতেছে ইঞ্জিনিয়ার শহীদ ভাই থেকে অন্য ধরনের। তখন যেহেতু ওরা বেশি বুঝতেছে, আমি বলতেছি তাইলে আপনারা কি চান, আপনারা কি আমার সাথে থাকবেন নাকি ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের সাথে থাকবেন? তো ওই গুটি কয়েক লিডার বলল যে আমরা ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের সাথে আছি। আমি বললাম ওকে ফাইন, আপনারা ওনার সাথে থাকেন, আমি কিন্তু আর আপনার এই বিষয়, তবে আপনারা একটা দিন বলবেন আমার এই কথাটা যে আপনারা ভুল করছেন। ওই দিন আমি ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসার পরে ওনারা কি করে, এমডি স্যারের সাথে বিভিন্নভাবে আপনার এই কাজগুলো করতে থাকে। একটা পর্যায়ে পরে জানলাম, আমার একটা প্রশ্ন, এবং আপনাদের মাধ্যমে ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে 2012 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত, যেখানে আপনি আপনার মুখের কথা যে আপনি ডেস্টিনির মাল্টিপারপাস থেকে লোন নিয়ে যে গাড়িটা ক্রয় করছিলেন, ওই গাড়ির লোন পরিশোধ আপনি করেন নাই, ওই গাড়িটা আপনি বিক্রি করে দিয়ে আপনি বলছেন আপনি কো শেয়ারে টাকা দিলেন, ওকে ফাইন, ওই শেয়ারের টাকা আপনার। প্রশ্ন হলো, ওই দিনের পর থেকে ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনি যে বিলাসবহুল জীবন যাপন করতেছেন আজকে 12টি বছর, আমরা পারলাম না, আপনি কিভাবে পারলেন? এই উত্তর কিন্তু আপনাকে জাতি জানতে চায়, এবং আমি সহ সবাই প্রশ্ন, যে আপনি দুইটা বাচ্চাকে সেখানে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন, আপনি একটা ফ্ল্যাট বাড়িতে, ওই ফ্ল্যাট কোনো আপনার নিজের কিনা না, তাহলে আপনি এত টাকা খরচ দিয়ে কিভাবে ঢাকা শহরে আছেন সেটা কিন্তু আমরা জানি, কিন্তু আপনার মুখ থেকে আমরা সেটা জানতে চাই, কিভাবে আপনি চলেন সেখানে। পরবর্তীতে কি হয় আমি জানি সেখানে কিভাবে চলেন আপনি, কারণ এমডি স্যার সহ আপনারা যুক্তি করে কোশেয়ার নামে প্রচুর টাকা তখন মাঠ থেকে উঠান। যেহেতু আপনি আমার উপজেলা, আমার টিম নিয়ে কাজ করছেন, আমি জানি সেখানে আমার টিম থেকে অন্তত অর্ধ কোটি টাকার বেশি টাকা তখনই দেওয়া হয়েছে। কেউ 5 লাখ, কেউ 7 লাখ, এদেরকে কোম্পানির কারোকে ম্যানেজমেন্টের কি পরিচালক বানাচ্ছে, কেউ এমডি হচ্ছে। ওই যে গো ডায়মন্ডের যেই প্রজেক্ট আর কি, ওই প্রজেক্টে সেখানে আমার নাঙ্গলকোটে প্রায় 3টা নাকি 4টা কোম্পানি করছে ওরা, ওখান থেকে এই টাকাটা আমি তাদেরকে বারবার সতর্ক করছি। আজকে আপনাদের মাধ্যমে আমি বলে দিব যে খুব বেশি সময় না, দেখবেন যে তারা নিজেরা কামড়াকামড়ি করবে। কারণ কি, ওই যে টাকা দিচ্ছে, একদিন আমি আমার এক গোল্ড ডিস্ট্রিবিউটর, আমার খুব সিনিয়র, ওনাকে আমি বলছিলাম যে কাকা, আজকে আমি এই একটা কথা, 2015 সালের কথা, তখন যখন তারা এগুলো করতেছে, আমি বললাম আপনারা যে টাকা দিচ্ছেন এটা যুক্তি কি? তারা আমার যুক্তি দিল যে এখন তারা 5 লাখ টাকা দিল, এমডি স্যার আসার পরে নাকি টোটাল ওদের প্রত্যেকটা কোম্পানিতে বিনিয়োগ মেবি 40 লাখের মতো, সেখানে বাকি টাকা অর্থাৎ এমডি স্যার আসার পরে নাকি এক কোম্পানিকে 2 কোটি টাকা করে দিলে ওই কোম্পানিটা তারা রান করবে। এভাবে বহু ভুলভাল বুঝাইয়া তাদেরকে কোম্পানিগুলা করে তারা টাকা নিয়ে গেছে। আপনার মাধ্যমে আমি আজকে জানাইতে চাই, তখনকার এমডি স্যারের সহযোগিতা নিয়ে তখন যে কোশেয়ার নেওয়া হইতো, তখন আমারই টিমের একজন মেম্বার পরে তাদের ওই জায়গা থেকে বের হয়ে যায়, সেখানে কিছু কথা লিক করে, সব কথা বলে না। সেখানে আপনি তারা যে টাকা উঠানো হয়েছে ওই টাকার 70% টাকা তারা কমিশন হিসাবে বন্টন করতেন, 30% টাকা এমডি স্যারের পকেটে দিতেন, ওনার মেয়ে বা বৈশাখীতে বা সেখানে ওনারা চালাইতেন। তাহলে দেখেন, আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন কোশেয়ারের জন্য, গো ডায়মন্ডের যে কোনো কোম্পানির জন্য। আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, যে টাকা আপনি দিচ্ছেন ওই টাকার হিসাব দিতে বলেন, টাকা কোথায় আছে? কারণ টাকা তো সব খরচ হয়ে যাওয়ার কথা না। আপনাদের 70% টাকা ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ ওনারা যে গং সেখানে ছিলেন, তারা 70% টাকা ভাগ করে নিয়ে গেছেন, এটা অথেন্টিক খবর। সেখানে 30% টাকা এমডি স্যারকে দিছে, যেই কারণে যেহেতু এমডি স্যার ওই সময় বিপদে ছিল, একটা ওনাকে ওই জিনিসগুলো দিয়ে ওরা ব্ল্যাকমেল করতেছে। আজকে আমাদের প্রিয় কোম্পানিটাকে তারা না চালিয়ে তারা গো ডায়মন্ড, বিভিন্ন ডায়মন্ড নাম দিয়ে তারা আজকে
ডিটুকে অ্যাসোসিয়েট নাম দিয়ে তারা বিভিন্নভাবে কি করতেছে, আজকে আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে চালানোর সকল প্রতিবন্ধকতা তৈরি করছেন। ওই সময় আপনাকে আমি একটু তথ্য দিতে চাই, সেই সময় তারা টঙ্গীতে হসপিটালের যে জায়গাটা ছিল, ওই জায়গাটা এমডি স্যারের পরামর্শ ক্রমে তারা ওই জায়গায় গরুর খামার করে। এই ইঞ্জিনিয়ার শহীদ ভাই, সাইফুল ভাই সহ যারা ওই যে নাম বললাম যে সাইকেল হোল্ডার, ওই সাইফুল সহ তারা সেখানে গরু খামার করে এবং এভাবে করে ডেস্টিনি একাধিক জায়গায় এখনো তাদের দখলে আছে এবং তারা বিভিন্নভাবে ভাড়া নিয়ে আজকে ঢাকা শহরে আরামায়েশ করে জীবনযাপন করতেছে। আল্লাহ একজন আছে, আপনাদের বিচার অবশ্যই করবে। ৪৫ লক্ষ মানুষকে আপনারা আজকে যে বিপদের মধ্যে ফালাই রাখছেন, অবশ্যই একদিন করবে। ডেস্টিনি কখনো, আমি আবারও বলছি, আমি একদিন আমার এক লিডারকে বলছি, যদি ডেস্টিনি ফিরে আসে আমার এমডি স্যারের প্রতি আবেদন থাকবে আমার সেন্টারটা যেন আমার ডাউনলাইন অ্যাসোসিয়েটকে দেওয়া হয়। আমি এখনো আপনার মাধ্যমে সেই কথাটা বলতে চাই। আমার দরকার নাই আর এটা, কিন্তু মানুষের টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করেন, এই কথাটা থাকবে। সেখানে টঙ্গীর ব্যাপারটা আমি সরাসরি জানতাম, সেখানে গরুর খামার কয়টা গরু নিচ্ছে, কয়টা করছে। পরবর্তীতে আমি আসলে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যেহেতু দেখতেছি টোটাল জিনিসটাই অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাহলে আর আমরা কোম্পানির পিছনে ঘুরে কি করব? তখন আমরা নিজেদেরকে করে ফেলছি। আপনি যে কথাটা বললাম যে ওই সময় ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ যে আশরাফুল আমিনের নামে যে মামলা করলেন এবং ওনাকে সন্ত্রাসী দিয়ে আক্রমণ করলেন, ওই আক্রমণের পরে উনি কিন্তু একটা সময় কোম্পানি থেকে ওইটা টোটাল ইস্তেফা, ওখান থেকে ওনাকে বাইর করে দেওয়া হলো। উনি পরে বাইরে চলে আসলেন। আসার পরে উনিও চেষ্টা করছে, যেহেতু বেঁচে থাকতে হবে, উনি আমার বাজার নামে একটা প্রতিষ্ঠান ছিল, ওখানেও আমি কিছুদিন ছিলাম, দেখছি উনি চেষ্টা করছে, কিন্তু উনি বিএনপি করে বিভিন্ন কারণে, উনি মামলা টামলা ছিল, উনি ওই প্রতিষ্ঠানটাকে টাকার অভাব বিভিন্ন কারণে আর চালাইতে পারে নাই, তখন ওখান থেকে বেরিয়ে আসে। তো এই জন্য আজকে আপনাদের মাধ্যমে যে জিনিসটা আমি বলতে চাই, যে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ যারা এই কাজটা করতেছেন, শহীদ ভাই আমার খুব পছন্দ লোক, আমার পাশাপাশি উপজেলার লোক, উনি লাকসামে, আমি নাঙ্গলকোটে, একই অফিসে কাজ করতাম। আমি ব্যক্তিগতভাবে ভাইকে অনেক পছন্দ করি, এখনো করি। আমার কথা হচ্ছে, ভাই ভুল করলে সেটা সবার সাথে শেয়ার করি, এগুলোকে শেষ করেন। কিন্তু একই ভুল বারবার করতে 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 আজকে আপনি যে জায়গায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, অথেন্টিক আপনাদের কোনো কি নাই, আপনাদের কোনো এখানে ডেস্টিনিতে দখল করা বা ডেস্টিনিতে আপনি অনেক পর্যায়ে থাকার মতো আপনার কোনো কি নেই, রাইট নেই। কেন আপনি যে ওই দিন যে গেলেন, এই আলিস টাওয়ারে আপনি গেলেন, কেন গেলেন? আপনি সেখানে যাওয়ার, সন্ত্রাসী নিয়ে যাওয়ার কোনো রাইট আপনার নাই। কারণ আমি বলবো, যারা পরিচালক আছেন তাদেরকে অনুরোধ করব, এটা যদি আইনি সুযোগ থাকে আইনি ব্যবস্থা নেবেন, কারণ ওনার ভালোর জন্য হইলেও এটা নেওয়া দরকার, ৪৫ লক্ষ মানুষের ভালোর জন্য হইলেও নেওয়া দরকার। উনিও ব্যক্তিগতভাবে উনি আঘাত করে, অনেকেই বলে যে উমুকে কেউ বিমা করে, কেউ বিভিন্ন কোম্পানি করছে, এমএলএম কোম্পানি করছে, উনিও কিন্তু করছে। উনি আজকে, আমি একটা ব্যক্তিগত কথা বলি আপনাদেরকে, উনি যখন একটা সময় ডেস্টিনির মাঝামাঝি অবস্থায় 13-14 সালের দিকে উনি কিন্তু বিশার ব্যবসা করেন। এই বিশার ব্যবসা করতে গিয়ে একদিন আমাকে ওনার বাইরের মাধ্যমে, এই পিএইচডি বাবু ভাইয়ের মাধ্যমে আমার এক ভাতিজাকে উনি কি করে, এই মালয়েশিয়া পাঠাবে বলে, স্টুডেন্ট ভিসা পাঠাবে বলে একটা ভিসা করে, 2,80,000 টাকা তারা ওই ভিসাটা তারা নিয়ে যায়। নেওয়ার পরে ওই ভাতিজাকে কোনো রকম ভিসা দিয়া এই মালয়েশিয়া এয়ারপোর্ট পর্যন্ত পাঠাইছে, কিন্তু আর ঢুকাইতে পারে না। এগুলো টোটাল ফ্যাক্ট ছিল। পরবর্তীতে যার মাধ্যমে কাজ করছে তারা কিন্তু আজ পর্যন্ত দেখেন এত যায় ঝামেলা গেল, এত কিছু গেল, তখন এই 2,80,000 টাকা আমার যে বাতিজা ছিল, যেহেতু আমি দায়িত্ব নিয়ে আমার এই টাকাটা দিতে হয়েছে, আমি কিন্তু তাদেরকে টাকা পরিশোধ করছি, কিন্তু ইঞ্জিনিয়ার শহীদ ভাই আজও আমার টাকাটা দেয় নাই। এই মাত্র 80,000 টাকা রিটার্ন করছে, আরো 2 লক্ষ টাকা উনি আজও দেয় নাই, বিভিন্নভাবে ঘোরাঘুরি করতেছে। তো আমি ওনাকে আগেও আজকেও ওনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি ভিসা ব্যবসা করছেন, আপনি যেটাই করছেন এটা আপনি বেঁচে থাকার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমাদের পাওনা টাকা আমাদেরকে দিবেন, এটাও আপনার প্রতি সংক্ষেপে অনুরোধ থাকবে। পাশাপাশি আপনারা এই জামিনের জন্য, কোশেয়ারের জন্য পরবর্তীতে বিভিন্নভাবে উনি কিন্তু আমার টিমের দিয়ে আমার থেকেও পরবর্তীতে একদিন যখন অনেকবার চাইছে আমার এক পিএইচডি, তখন আমি বলছি যে আপনাদের কাছে আমি টাকা দিব না, আমি এমডি স্যারের কাছে টাকা দিয়ে আসবো। তখন একদিন যাই আমি আরো এই বিপদের মধ্যে থাকি, ওনার কাছে আরো 20,000 টাকা দিয়ে আসি। দিয়ে আসার পরে ওই রিসিপ্ট পরে আমারে দিচ্ছে, তাই বলছি যে না, এটা আমি এমডি স্যারকে আমার পক্ষ থেকে হাদিয়া দিচ্ছি, উনি বিপদে আছে এই জন্য, কিন্তু আমার এটা রিসিপ্টের দরকার নেই। দেখেন আজকে এই পর্যায়ে এসে আমি যেটা ফাইনালি বলতে চাই সেটা হলো, ভাই দেখেন
দিন শেষে ব্যক্তিগতভাবে আমাদের কারো সাথে কারো কোনো কি নাই, শত্রুতা নাই। এবং আমাদের প্রিয় এমডি স্যার, চেয়ারম্যান স্যার যারা আছেন, আপনাদের জন্য আমরা দীর্ঘ 13টি বছর অপেক্ষা করছি, 13 বছরে পড়ছে। খাই না খাই আপনারা আসছেন বিদায়, আপনাদের জন্য আমি আমার মা রোজা ছিল, আমি নিজে ছিলাম যখন প্রথম দিকে আপনারা জেলে গেছেন। তাহলে এভাবে করে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটররা কিন্তু এই কাজগুলো করছেন, কত জায়গায় কত দান করছে, কত দোয়া করছে। এগুলোকেও যদি আপনি মনে করেন যে এই মানুষগুলার দোয়া ভালোবাসায় আপনি আসছেন, ইঞ্জিনিয়ার শহীদ ভাই থেকে শুরু করে গংরা যেটাই করুক না কেন আপনি প্রকাশ করুন, কারণ আপনার সাথে আমরা আছি। আগামী দিনে ডেস্টিনি পরিচালনার জন্য যত টাকা লাগে আমরা যে যে অবস্থানে আছি আমরা সহযোগিতা করব। শক্তি প্রয়োগ করা দরকার আমরা করব, কিন্তু কোম্পানিকে চালু করতে হবে। কোম্পানি চালু যদি না করেন, আমার কথা হচ্ছে ওই বৈশাখী বলেন, সেখানে যে কোনো প্রতিষ্ঠান বলেন, সেখানে আপনারা দখলে থাকতে পারবেন না, থাকার সুযোগও নাই। কারণ আপনি সেখানে একক কোনো মালিকানা না, এটা শেয়ার হোল্ডারদের কোম্পানি, সেখানে 49 জন শেয়ার হোল্ডার আছে। আমরা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রাণের কোম্পানি, এটার প্রতি এটা আমরা অস্তিত্ব দিয়ে ভালোবাসছি। তো স্যারের প্রতি আমার এই ব্যক্তিগত অনুরোধ থাকবে যে স্যার আসেন আমরা ডেস্টিনি 2000 নিয়ে চিন্তা করি। আপনি যাদের থেকে ওই সময় টাকা নিচ্ছেন বা ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ টাকা নিচ্ছে, ওইগুলো সেটেল করা দরকার, সেগুলো আপনার ম্যানেজমেন্ট বসে কোথাও কোনোভাবে সেটেল করা লাগবে, সেটা করেন, সেটা নিয়ে কোনো ইয়ে না। কিন্তু মূল কোম্পানিকে বাদ দিয়ে আপনারা অন্য কোম্পানি চালু করে সেখানে যাবেন, সেই জিনিস নিয়ে আমরা কখনো এটা মানবো না। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে মানুষের টাকা ফেরত দেওয়ার মতো সকল সুযোগ আমাদের রয়েছে, আমরা সহযোগিতা করতে চাই। আর যদি সহযোগিতা না নিতে চান আপনারা করেন, তবে যদি ভিন্ন কোনো পরিকল্পনা করেন এটার জন্য মামলা করা দরকার, থানায় মামলা করা দরকার, এই যে যা যা করা দরকার আমরা তার জন্য প্রস্তুত। 45 লক্ষ মানুষের বা আমার যে টিম আছে। ধন্যবাদ নই ভাই, আমি আবারও আসবো আপনার সাথে। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কি বর্তমান সময়ে বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ আরো অনেকে যে সমস্ত অপপ্রচারগুলা চালাচ্ছে এবং ষড়যন্ত্রকারী বলে বেড়াচ্ছে, ষড়যন্ত্রকারী আসলে কাদেরকে বলে বেড়াচ্ছে, কারা ষড়যন্ত্র করছে? এখন এই যে প্রতিটা কথার মধ্যে উনি উস্কানিমূলক কথা দেয়, একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য উনি লাইভে এসে উনি কি করে, সেই 10 সেকেন্ডের মেসেজটাকে উনি টান দিয়ে আধা ঘন্টা বানিয়ে ফেলে এবং অনেকগুলা মানুষকে সেখানে নাম না জানা অনেক মানুষকে উনি ষড়যন্ত্রকারী ঢুকাই ফেলে। এই যে কিছু ক্লিক লাগানোর যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে দেখেন? আমি প্রায় সময় একটা কথা মানে বলি, বা অনেকে বিষয়টা জানেন, যে মানুষ যখন আসলে গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন মানুষ জোরে জোরে গান বিভিন্ন ভাবে মানে সূরা কেরাত পড়তে থাকে, থাকে কেন? সে সেই মনকে সাহস দেওয়ার চেষ্টা করতেছে যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আসলে সে ভয়ে আছে। আজকে শামীম ভাই আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, ভাই যে যতভাবে বলেন না কেন, আপনারা যারা ওনার কথায় নাচতেছেন, শুধু একটা বলেন যে আমরা এতগুলা কোম্পানি, উনি কিন্তু শত শত কোম্পানি টাকা নিচ্ছে, কিন্তু একটা কোম্পানি না, কিন্তু গো ডায়মন্ড কিন্তু একটা কোম্পানি। এই গো ডায়মন্ডের পিছনে আবার কি আছে, আপনার ইউনিলেভেলের মতো আরো কয়েকশো কোম্পানি আছে। ওরা এটা সিস্টেম করছে কি, ধরেন আপনি মূল কোম্পানি হলো গো ডায়মন্ড থেকে আমি নূর নবী একটা কোম্পানি নিলাম, আমার 5 জন ডিরেক্টর। তারপর আপনি শামীম ভাই একটা কোম্পানি নিলেন, আপনার 5 জন ডিরেক্টর। এভাবে করে আরো কয়েকশো কোম্পানি আছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, একটা কোম্পানির মিনিমাম যদি 10 লাখ টাকা হয়, যদি 100-100 বেশি কোম্পানি আছে, আমি চ্যালেঞ্জ করলাম ওনার প্রয়োজনে ইয়ে করুক, কারণ আমার নাঙ্গলকোটে আছে 5টা। তো উনি যদি এই 100 কোম্পানি যদি ওনার গো ডায়মন্ডের সাথে যুক্ত থাকে, 10 লাখ করে হইলো উনি কোথায়, কত বহু টাকা। আপনাকে আমি শুধু এতটুকু আজকে আপনার মাধ্যমে সবাইকে তথ্য দিতে চাই যে ওনার মতো ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের পুরো ফ্যামিলি যা অর্থ আছে, আমি তো জানি, আমি ওনার বাড়ি চিনি, যদি 100 বিক্রি করে আপনার টাকা রিটার্ন দিতে পারবে না। তাহলে টাকা গেছে কোথায় এটা ওনারে জিজ্ঞেস করেন, বলবে এমডি স্যারের কাছে দিচ্ছে। এখন ওনার কাছে টাকা নাই, ওনার কাছে এই যে সবাই যে আসতেছে, উনি যদি এগুলা না বলে, ষড়যন্ত্র বলে, তাহলে সেখানে জিনিসগুলা উনি এখন মানুষকে বুঝাবে কিভাবে? তবে এটা খুব বেশি দিন নয় ভাই, ষড়যন্ত্র এটা চিহ্নিত হওয়া দরকার। এজন্য আমি যারা গো ডায়মন্ডে যারা আছেন, আমার প্রিয় অ্যাসোসিয়েট আছেন, 5টা কোম্পানি তাদের আছে,
আমি তাদের প্রতি আসলে দীর্ঘদিন কাজ করছি, তাদের প্রতিও আমার মায়া দয়া ইয়ে লাগে। আমি তাদেরকে বলবো আপনারা অন্ধকারে থাকেন না। আমার কথা ওই যে আশরাফুল আমিন স্যার বলতে চাই যে তুমি আমারে বিশ্বাস করার দরকার নাই, তাদেরকেও বিশ্বাস করিও না, তুমি প্রমাণ চাও। আজকে আপনার মাধ্যমে আমি তাদেরকে মেসেজটা দিতে চাই, যারা আপনারা উনি লাইভে আসলে লাফালাফি করেন, আসলে বিভিন্ন ইয়েতে দৌড় দেন, আপনি শুধু তারে প্রশ্ন করেন যে আপনি আমাকে হিসাব দেন যে আমার টাকা কোথায় আছে, এমডি স্যারের কাছে আছে। এমডি স্যারের কাছে থাকলে আজকে কোম্পানি চালু করতে পারছেন না কেন? আপনারা ডেস্টিনির জায়গা দখল করে আছেন কেন? কারণ আপনারা তো গো ডায়মন্ড অন্য কোম্পানি, আপনারা আপনাদের জায়গা চলে যান। ডেস্টিনির কোনো জায়গা ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নাই। আপনি যেরকম ডিস্ট্রিবিউটর, আমিও ডিস্ট্রিবিউটর। আপনি যদি যেরকম শেয়ার হোল্ডার, উনিও শেয়ার হোল্ডার, তাহলে শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডারের কথা বলবে। আপনি ডেস্টিনি কোনো জায়গা দখল করে গো ডায়মন্ডের কোনো অফিস সেখানে রাখতে পারেন না। আপনারা যেভাবে ষড়যন্ত্র করতেছেন, এটা করতে থাকলে দুদিন পরে কিন্তু আপনাদেরকে ওখান থেকে বিতাড়িত করা হবে। আপনি রেডি থাকেন। এবং শহীদ ভাইয়ের প্রতি আমি করবো, আমার কথা হলো যদি ভুল ত্রুটি করে থাকেন, আপনি আপনার অ্যাসোসিয়েট বা যাদেরকে নিয়ে কোম্পানি করছেন ওদেরকে বাস্তব জিনিসটা তুলে ধরেন। আপনার কাছে টাকা নাই এটা আমরাও জানি, কারণ আপনি এত 13 বছর ঢাকা শহরে এত টাকা বাসা ভাড়া দিয়ে বাচ্চাদেরকে এত ভালো স্কুলে পড়াইয়া ওই টাকা আপনার কাছে আছে, এটা আমরা বিশ্বাস করি না। থাকলে ওদেরকে হিসাব দেন। আর যদি আপনার কাছে না থাকে, এমডি স্যারের কাছে আছে, এমডি স্যারের কোন হিসাব দিতে, কারণ এমডি স্যারের কাছে ওই টাকা থাকার জায়গা নাই, কারণ ওনার কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নাই। যদি টাকা থাকে বৈশাখীর অ্যাকাউন্টে আছে, দেখা বৈশাখীর অ্যাকাউন্টে। আচ্ছা নুরনবী ভাই, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আজকে কোম্পানি কিন্তু আদালতের নির্দেশনা একটা বোর্ডের মাধ্যমে একটা পর্যায়ে অলরেডি চলে গেছিল, একদম কি বলে স্টেটমেন্ট জেনারেটের পর্যায়ে চলে গেছিল সবকিছু মিলিয়ে। ঠিক ওখানে এসেই কিন্তু সবকিছু থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেটলি আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে দুইটা, কোম্পানিটা চালু করা, আমাদের কাজটা ফেরত দেওয়া, আর বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে ষড়যন্ত্রকারী কারা সেটা খোঁজার জন্যই কিন্তু আমাদের D2K ব্যাকগ্রাউন্ড নামে এই প্রোগ্রামটা আমরা চালু করেছি। আমাদের এই প্রোগ্রামে হাজার হাজার পিএইচডি এবং ডায়মন্ড যারা আছে, ভুক্তভোগী যারা আছে, তারা সবাই এসে কথা বলবে। আমার বিশ্বাস ষড়যন্ত্রকারীরা ধরা পড়বেই, ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা খোলার জন্য কাজ করব, কারণ আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর একসাথে আছি, আমরা বিনিয়োগকারীরা একসাথে আছি, আমরা মূল বিনিয়োগকারী। ওনারা বিনিয়োগকারী করে যাদের এতদিন পর্যন্ত সাক্ষাৎকার নিয়েছে, ওরা কোন বিনিয়োগকারী? ওরা D2K অ্যাসোসিয়েটের বিনিয়োগকারী, ওরা ওই গো ডায়মন্ডের বিনিয়োগকারী। তাদেরকে নিয়ে ওরা কিন্তু এতদিন পর্যন্ত তাদের বিষয়গুলা করেছে। বাট আমরা ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন, ডেস্টিনি মাল্টিপারপাসে যারা বিনিয়োগ করেছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলছি, আমরা তাদের সাথে কথা বলছি, কিন্তু তারা তাদের সাথে কথা বলেন নাই। আজকে আমি মনে করি এমডি স্যার যে ঘোরের মধ্যে আটকে আছে, তাকে আটকে রাখা হয়েছে, সিস্টেমে তাকে আটকে রাখা হয়েছে। আমরা মনে করি যে এমডি স্যারের ইনশাল্লাহ অবশ্যই সেই বিষয়টা উনি রিয়েলাইজ করবেন, আমাদেরকে ভাববেন, আমাদের কথা মনে করবেন। 45 লক্ষ মানুষ যে ওনার সাথে ছিল, তাদের কথা মনে করে উনি ওখান থেকে অবশ্যই ফিরে আসবেন। আমার বিশ্বাস উনি যেই কোনো মুহূর্তে যেই কোনো মানুষকে কনভিন্স করতে পারেন। তাহলে কেন মাত্র 4-5 হাজার মানুষকে উনি কনভিন্স করতে পারছেন না? কেন উনি পাচ্ছেন না? আমরা তো সবাইকে মেনে নিচ্ছি, আমরা তো বলতেছি যে তারা সহ আমরা একসাথে কাজ করব, সবাইকে একসাথে নিয়ে আপনি কাজ শুরু করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। ওই আমরা তো আমাদের যেই ফাউন্ডার চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন, আহলাদ মোহাম্মদ হোসেন, ওই আমরা তো তার বিরুদ্ধে কথা বলতেছি না, সে তো এমন কিছু করছে আমরা দেখতেছি না। তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তিটি করাপশনের সাথে ইনভলভ হবে, অটোমেটিক্যালি তাকে নিয়ে সবাই কথা বলবে। সে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই কথা বলবেই। তাহলে আমরা এত কষ্ট করছি কেন? আজকে আমাদেরকে ফেস করতে হচ্ছে কেন এতগুলো মানুষের সামনে? আমাদেরকে এই কথাগুলা কেন বাইরে করে আনতে হচ্ছে? আমরা তো এরকম কথা বললে আগে, আমরা তিক্ত বিরক্ত হয়ে গেছি। তারা অটোমেটিক্যালি, আমরা কোনো কথা বলি নাই, আমরা অপেক্ষা করছিলাম, তারপরেও তারা আমাদেরকে খোঁচা মেরে মেরে কথা বলছে। তারা এমন কথাও বলছে যে D2K অ্যাসোসিয়েট যারা করে নাই, তারা নাকি কি বলে কোম্পানির শত্রু হয়ে গেছে। কি অদ্ভুত একটা ব্যাপার! D2K অ্যাসোসিয়েটে কয়জন মানুষ আছে? D2K অ্যাসোসিয়েট কেন করবে? আমার তো এই প্রশ্নই মাথায় আসে না, কেন এই বিষয়গুলা করা হচ্ছে? অদ্ভুত ব্যাপার না এটা? তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি যে ওনাদের শুভ বুদ্ধির উদয় হোক, ওনারা
সবকিছু বুঝে ঘুরে আসুক। আজকে প্রথম প্রোগ্রামটা রিলিজ করার পর ওনাদের অনেকে টনক নড়ছে, অনেকের সাথে আমার কথা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ দিচ্ছে বিষয়গুলো আরো আগে বোঝার দরকার ছিল তাদের। যদি না বুঝে শেষ পর্যন্ত তাহলে আমাদের কিছু করার নেই। ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর যা করার তাই করবে, কিচ্ছু করার নেই। কারণ এখন দেশে আইন শৃঙ্খলা ফিরে আসছে, এখন দেশে একটা গণতান্ত্রিক অধিকার ফিরে আসছে, এখন দেশটা নতুন ভাবে স্বাধীন হয়েছে। এখন চাইলেও স্বৈরতান্ত্রিক ভাবে অনেক কিছু করা যাবে না, কারণ আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে। আমি মনে করি এটা। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের সাথে যেই মোহাম্মদ আবু সাহেব বাহাদুর ভাই যোগ দিয়েছিলেন, অনেক কি বলে ইচ্ছা নিয়ে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন কথা বলবার জন্য। আমি একটু রুম থেকে বাইরে এসেছি, তাহলে ক্যামেরাটা অফ করে কথা বলতে পারবো এক জায়গায় দাঁড়াইয়া, দেখি নেটওয়ার্কটা কভার করে কিনা। ঠিক আছে, আপনি ক্যামেরা অফ করে কথা বলুন। ওকে ওকে ওকে। না, ওই যে আমি লং টাইম আপনাদের কথা শুনতেছি তো, দেখতেছি কথাগুলো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। মনে হয় যে ওই যে ক্যামেরার কারণে নেটওয়ার্কটা কভার করে কম। এখন কি শোনা যায়? এখন আপনি একদম ক্লিয়ার, এখন আপনি বলতে পারেন। তো একটা পর্যায়ে আমি সর্বশেষ যখন আমিন ভাই আপনি জানেন ওই যে ইয়াতে কি কয় এয়ার প্রোগ্রামটাতে আর্মি স্টেডিয়ামে যেদিন আমিন ভাই হুঙ্কার দিল যে আমরা চুপ আছি, এটা তো খেয়াল আছে শামীম ভাই, যেদিন উনি হুঙ্কার দিল যে আমরা চুপ আছি, আমরা কথা বললে আমরা যদি লড়ি তাহলে আমাদেরকে আর কেউ থামাতে পারবে না। আমি ওই দিন আমার ডায়মন্ডে বলছি জাহাঙ্গীর ভাইকে, আমি বললাম যে ভাই আমাদের বিপদ কিন্তু অত্যাসন্ন, লিখে রাখেন। হ্যাঁ, কারণ এটা হলো ধরেন আমাদের ডেস্টিনিতে ডিস্ট্রিবিউটর ৪৫ লক্ষ। আপনি আমার অনেক সিনিয়র পিএইচডি বড় ভাই, আপনারা জানেন বেতরকার কিছু হিসাব নিকাশ আছে। হ্যাঁ, তো উনি ৪৫ লক্ষ বলে উনি ওখানে যে হুঙ্কারটা দিল, মনে হচ্ছিল যে আমি তখন বললাম যে উনি মানে রাষ্ট্রের উপরে এরকম একটা হুঙ্কার। তখন আমি আমার ডায়মন্ডে বললাম যে ভাই আমার কাছে মনে হচ্ছে যে বিপদ অত্যাসন্ন। এর পরবর্তীতে অনেকগুলো ঝামেলা হইল। তো এরপরে আসেন যখন কোম্পানির বিপর্যয়টা শুরু হলো ২০১২ সাল থেকে, দেখেন আমি শামীম ভাই একটা কথা বলি, তখন আমি আবার একটু চ্যালেঞ্জ নিতাম, যেখানে যে আমরা গ্রাম্য কথা, আমরা ফেনী মানুষ, যেখান দিয়ে হুইসেল টোন আমরা তিনজন একই ল্যাঙ্গুয়েজের মানুষ, যেখান দিয়ে হুইসেল টোন আমরা এখানে কুড়াল চালাইছি। তো কুড়াল চালাতে যাই আমার টার্গেট ছিল যে আমার এনি হাউ ২০১৩ জুনের মধ্যে ডায়মন্ড হইতে হবে। আমার কথা বলছেন, আমার এক পাশে বেলায়েত হোসেন মিয়াজিরা, আরেক পাশে আমি সরাসরি ডিল করি। আমার ২ নম্বর সেন্টার যেটা পিএইচডি, ওইটা ৩ নম্বর সেন্টার, ওটাও প্লাটিনাম এক্সিকিউশন প্লাটিনাম। ইফাকে বিজনেসটা আটকে গেল। এখন যদি ইনশাল্লাহ বিজনেস টিকে থাকতো, আপনি শামীম ভাইও এখন অনেক কোম্পানির সর্বশেষ স্টেপ যেগুলো আপনি সর্বোচ্চ ওটাতেই থাকতেন এতক্ষণে, যেহেতু ১৩ বছর কম সময় না। সব মিলাইয়া যখন ঝামেলা বাজে গেল, রফিকুল আমিন জেলে, আমি ২০১৪-তে এফাকে আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি ফতুর হয়ে গেছি। আমি আমার ওয়াইফের দুই ধাপে আমার ওয়াইফের ২০ ভরি স্বর্ণ আমি বান্ধা দিছি, 2 ধাপে। কারণ তখন ধরেন আপনার এই যে একবারই স্বর্ণের বড়ি হইলো আপনার ৩০-৩৫ হাজার টাকা, তো একবার 10 ভরি বান্ধা দিলে পাইতাম 3 লাখ টাকা। তো 2 মাস 3 মাস সুদ না দিলে আপনার আমার ওই স্বর্ণটা শেষ। এভাবে আমি 2 ধাপে আমার ওয়াইফের 20 ভরি স্বর্ণ বান্ধা দিছি। এখন দেখেন আমি আমার ওয়াইফের কাছে এই বিষয়টা নিয়ে খুবই কৃতজ্ঞ, সে আমার জীবনে কখনো ওইটা নিয়ে কোনো বার্গেন করে নাই। হ্যাঁ, ওখানে ধরেন কিছু স্বর্ণ আছে আমার শাশুড়ি ওরে গিফট করছে। হ্যাঁ, তো এখন দেখেন আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি ওয়াইফের স্বর্ণ গয়না সব শেষ করে ফেললাম। কোম্পানির জন্য ভালোবেসে ফাইট করতেছি, অনেক কোম্পানি অনেক জায়গা থেকে অফার করে কিন্তু মুভ করি না। আমি এফআইডি ২০১৪ সালে আপনার হাসানের সাথে আপনার রফিকুল আমিনের সাথে 2 দিন দেখা করতে গেছি। 2 দিন দেখা করতে গেছি, 2 দিন ওখানে ঢোকার পরে ওনাকে দেখে আমার কান্না চলে আসছে, সেটা সত্য কথা। হ্যাঁ, ওনাকে ভালো লাগুক না লাগুক, আসলে তো আবেগগত ছিল, সম্মানত ছিল। উনি আমার দিকে তাকায় দেখে নাই। কেন তাকায় দেখে নাই? উনি হাসানের সাথে কথা বলে বুঝতে পারছে যে আমি টাকা আনি নাই, আমি এমনি দেখতে আসছি। উনি আমার দিকে তাকায়ও দেখে নাই। ঠিক আছে, উনি আমার সাথে হ্যান্ডশেক করে, আমরা সারা জীবন উনিও আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, আমরাও ট্রেনিং দিচ্ছি যে হ্যান্ডশেক করতে গেলে হাতের ক্যাপাসিটি দেখলে বুঝতে পারলো লোকটা আপনাকে কতটুকু রিসিভ করছে। আমি ওনার হ্যান্ডশেকের হাত বাড়াই দিচ্ছি, উনি আমার সাথে হাতে শুধু আঙ্গুল লাগাইছে, হাতও লাগাই নাই। হ্যাঁ, তো যাক গেল, ঠিক আছে। ওখান থেকে বাইরে হওয়ার পরে আমি ওনার বিষয়টা আমার কাছে অড লাগছে। এই ফাঁকে দিয়ে আমি একটা পর্যায়ে আমি নিজে চিন্তা করলাম, দেখেন আমরা যারা রাজনৈতিক ঘরানার মানুষ, আমরা বুঝি রফিকুল আমিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ওনার যে বিজনেস, উনি একজন বিজনেস
বিজনেস মার্চেন্ট, ওনারে সরকার এভাবে আটকায় রাখার কোনো কারণ নাই। যদি আজকুনি রাজনৈতিক ব্যক্তিত্ব হইতো তাহলে সরকার ওনাকে আটকায় রাখতো, ঠিক আছে। কিন্তু না, আমি দেখলাম যে সরকারের ওনারে ছাড়ার ব্যাপারে কোনো ইয়ে নাই। ফাঁকি লাইসেন্স টাইসেন্স এটা তো আপনারাই জানেন, আপনাদের হাতের উপর দিয়েই সরকার এক হিসেবে যে এমএলএম নীতিমালা টালা করলো, এটা তো মূলত ডেস্টিনিকে কেন্দ্র করেই সরকার এমএলএম নীতিমালাটা করছে, ঠিক না? যে এমএলএম নীতিমালাটা করছে মূলত ডেস্টিনিকে সেভ করার জন্য, কিন্তু এটা সুফলটা আমরা পাইনি, পাইছে অন্য কেউ। আর ওখানে কেন হয় না, যেহেতু আমাদের একটু আগে নূর নবী ভাই বলছে যে এখানে আপনার সরকার বলছে যে ওনাদের যেহেতু অভিযুক্ত, এখন দেখেন রফিকুল আমিনরা এমন একটা পর্যায়ে চলে গেছে, সরকার ওই মুহূর্তে যদি ওদেরকে ছাড়তে যায় সরকার বিতর্কিত হইব। যদিও আওয়ামী লীগ ক্ষমতা, ঠিক আছে, আমি বিএনপি করি, কিন্তু আমরা তো ভাই আমাদের ব্রেন আছে, আমরা বুঝি যে সরকার যদি ওই মুহূর্তে রফিকুল আমিনকে ছাড়ে সরকার আরো বড় বিতর্কের ঝুঁকিটা নিতে চায় নাই। এটাই তো বাস্তব ভাই। এখন ধরেন জেলখানে অনেক অনেক আসামি আছে, এই সরকারের আমলে অনেক আসামি আছে যারা আসলে তাদের সাজা খাটা হয়ে গেছে, কিন্তু সরকার ওদেরকে বাইরে হতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? সরকার জানে এদেরকে বাইরে হতে দিলে সরকার নতুন করে একটা বিতর্ক পড়বে, পলিটিক্যাল কিছু বিষয় আছে। তো এখন থেকে ধরে 4-5 বছর আগে আমাদের যখন ওরা একটা গ্রুপ শুধু বলে রফিকুল আমিন বাইরে যাবে, আমি তখন ওদেরকে বলতাম যে রফিকুল আমিন সাহেব বাইরে হইব, উনি দোষী প্রমাণিত হইয়া সাজার মেয়াদ শেষ খাটি উনি বাইরে হইব। তো ওটা নিয়ে তো আমাদেরকে অনেকে অনেক কথা বলতো। হ্যাঁ, তো দেখেন সবচেয়ে বড় কথা হলো আমার টিমের যে ছেলেগুলা আপনার ওদের ফাঁদে পড়ছে, ওরা কিভাবে ফাঁদে পালাইছে খেয়াল করেন। রফিকুল আমিন সাহেবরা কিন্তু জানেন যে আমরা যারা পিএইচডি ছিলাম আমরা অনেক কথা জানি, আমাদের চাইতে বেশি জানেন ডায়মন্ড থেকে বেশি জানে আরো সিনিয়ররা। তো সেম আমরা পিএইচডি হিসেবে তো অনেক কিছু জানি। উনি চিন্তা করলো আমি যদি পিএইচডিদেরকে যদি আপনার ইনভলভ করার চেষ্টা করি, পিএইচডিরা তো এমনিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের 3,500 পিএইচডি ছিল, 3,500 পিএইচডির ভিতরে সর্বোচ্চ 500 পিএইচডি মানে একটা পর্যায়ে পৌঁছাইছে, ফাইন্যান্স সলভেন্সিতে পৌঁছেছে। আর বাকি 3,000 পিএইচডি ছিল হ্যান্ড টু মাউথ, মানে পিএইচডি ঠিক আছে, তাদের ইনকামের ক্যাপাসিটিটা তো ভালো ছিল না। আমরা শুধু পিএইচডি ছিলাম, আমরা ফিউচার হোপের জন্য আমরা মা বাপের জায়গা জমি বিক্রি করিও এখানে টাকা আনছি। আমি সরি এই ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, আমি কিন্তু একটা পর্যায়ে আমার বাপের বাজার উপরে টাকা বিক্রি করে 10 লাখ টাকা আনছি, মানে ডেস্টিনি বন্ধ হওয়ার পরে। কারণ আমি যখন চিন্তা করি, কারণ আপনি তো জানেন আমার টিমটা তো ধরে রাখতে হবে, টাকা ধরে রাখতে যাই আমি কি করছি, আমার বাপের বউ স্বর্ণ খাইলাম, বাপের জায়গা বিক্রি করি, বাজারের উপরে জায়গা বিক্রি করি 10 লাখ টাকা আমার আব্বা থেকে আনছি। হ্যাঁ, ওই 10 লাখ টাকা আপনি কাকে দিয়েছেন? না, আমি ওখানে দিই না, মানে আমি আমার টিমের লোকগুলাকে ধরে আমি তো আপনাকে এক কথা বললাম, আমি ওনারা বিশ্বাস করতাম না। আমি তো আপনাকে এক কথাই বলছিলাম, কখন থেকে বিশ্বাস করি না আমি ওনাকে, সেই 2011-10-11 থেকে আমি ওনারা বিশ্বাস করতাম না, আমার কাছে ওনারা ভালো লাগতো না, মাইন্ড করেন না। হ্যাঁ, আপনার মানে আমি আমার টিমের যে লোকগুলা ছিল, আমি এটি হলো স্বাভাবিক, আমার তো একটা ড্রিম আছে যে ডেস্টিনি ফিরে আসবে, রফিকুল আমি না আসতো না, কিন্তু ডেস্টিনিটা ফিরে আসবো। আমি আমার টিমের লোকগুলাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিছি, সাপোর্ট দিতে যাইয়া ধরেন আমার একেবারে ফতুর। আর স্বাভাবিক, আপনি তো বুঝেন ভাই, অন্য কোনো ইনকাম না থাকলে একটা ব্যক্তি যদি ফেনী শহরের মতো জায়গা থাকে, তারপর তো তার মাসে 50,000 টাকা খরচ আছে না? ফ্যামিলি নিয়ে যদি ফেনীতে থাকি 50 টাকা খরচ আছে, টিম এসে কিন্তু অন্য কিছু তো করি, শুধু ডেস্টিনি করবো, অন্য কিছু করলে নিজের ইজ্জত থাকবো না। এখন দেখেন আমার টিমের এফাকে দিক ছিল, আমার টিমের অনেক জুনিয়র ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 10 লাখ। এই গত সপ্তাহে 2 জন আমার কাছে খুব কান্নাকাটি করে, গত সপ্তাহে 2 জন কান্নাকাটি করে, কিন্তু আমি ওদের কথাটা এই মুহূর্তে বলতেছি না। সময় মতো যদি প্রয়োজন পড়ে, আমি যদি দেখি যে হ্যাঁ আমার এই লোকগুলো এই টাকাটা পাওয়ার আর কোনো সম্ভাবনা, তখন আমি ওদেরকে দিয়ে মামলা করাম। আমার মনে হয় এই প্রোগ্রামের মাধ্যমে আপনি বিষয়টা উপস্থাপন করলে সবাই উপকৃত হইতে পারে। জি, এখন দেখেন একটা ছিল মানে যে লোকগুলোর বড় অ্যামাউন্ট আমি বলি, আমার একটা ডিস্ট্রিবিউটর আছে মোহাম্মদ ফারুক, আর আরেকজন আছে পলাশ মল্লিক, এই 2 জনের কাছ থেকে নিয়েছে প্রায় 13 লাখ টাকা, এই 2 জনের কাছ থেকে। এরপরে আমার আরো একজন এক্সিকিউটিভ ছিল না, সেটার মনে হয় সম্ভবত 2 সাইকেল বা 4 সাইকেল বা 5 সাইকেল ছিল, সে এই টাকাগুলো কারা নিয়েছে? ওরাই রফিকুল আমিনের কাছে দিয়ে আসছে, ওরা আমার কাছে মানি রসিদে পাঠাইছে, কথা বলছেন কিনা। তো ওরা আমার মানি রসিদে একটা মানি রসিদে সাইন আছে মিল্লাতুর রহমান চৌধুরী, অন্যগুলো রফিকুল আমিনের। তো এরপরে আরেকটা ছেলে ছিল একরাম, ওর কাছ থেকে প্রায় 8-10 লাখ টাকা নিছে, কথা বুঝছেন। এখন দেখেন আমি একটা কথাই বলি যে যারা এখনো পর্যন্ত ধরেন আবেগে আছে, আমরা সহজ কথা বুঝি। প্রথম কথা হলো রফিকুল আমিনের
রাষ্ট্রীয়ভাবে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হলেও রফিকুল আমিনের রাষ্ট্রীয়ভাবে তার নৈতিক অবস্থানই তো নাই, সে রফিকুল ডেস্টিনির দায়িত্ব নিবে। এটা আপনারা আমাদের চাইতে ভালো জানেন। যেহেতু উনি দোষী প্রমাণিত হইয়া সাজা খেতে বাইর হইছে, আমরা যতই ওনাকে স্যার বলি, কারণ ওনার দ্বারা আমি ভাই দেখেন আমাদের সোনালী কারণ আমি তাকে স্যার তখন বলতাম যদি দেখতাম যে যখন সরকার বলছে যে এই লোকগুলাকে ম্যানেজ করে, যেহেতু আপনাদের প্রতিষ্ঠানটাকে লাইসেন্স দেওয়ার সুযোগ হয়েছে, আপনারা লাইসেন্স নেন, বিজনেস করেন, আমরা তো বিজনেস বন্ধ করি নাই। যদি উনি তখন ওই স্যাক্রিফাইসটা করতো, তাহলে উনি আমাদেরকে স্যার না, ওনাকে আমি বাবা রাখতাম, কারণ আমার জীবনটা তো শেষ। নুন কথা চিন্তা করে দেখেন, ওনার মতো ব্যক্তি আজকে সৌদি আরবের মতো জায়গায় আসে উনি গাড়ি চালাচ্ছে, ওনার মতো ব্যক্তি, উনি কি এই চিন্তা, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি জানি সৌদি আরবে যারা এই লাইনে আছেন, ওনারা যারা জব লাইনে আছে ওনাদের চাইতে অনেক ভালো আছে ইনশাল্লাহ, এটা আমি জানি, যেহেতু আমি এই দেশে আছি। কিন্তু আমার কথা হলো ওনার মতো ব্যক্তি তো এই চিন্তা কথা করার কথা না তো, এটাই তো বাস্তবতা। তাহলে উনি আমাদের জীবনটা ধ্বংস করেছে। আমার কথা হলো যে একটু আগে বললেন, আজকে যদি প্রতিষ্ঠানটা চালু হয়ে যেত, সরকারের কথা মেনে যদি প্রতিষ্ঠানটা চালু করতো, প্রথম স্টেজে হয়তো আমাদের ইনকামটা একটু ডাউন হইতো, কিন্তু সময়ের সাথে আমাদের বিজনেসটা আবার একটা পর্যায়ে চলে আসছে। সময় লাগতো না, হয়তো 1 বছর লাগতো ভাইয়া। আমার যখন ধরেন আপনি শামীম ভাই তখন মাসে 3 লাখ ইনকাম করছেন, ঠিক আছে, ফার্স্ট স্টেজে বিজনেসটা শুরু করলে 3 লাখ টাকা আসতো না, কিন্তু আপনার টিমটা যদি সচল করতে হতো তো আপনার হাত খরচটা আসতো, হাত খরচ থেকে একটা পর্যায়ে বাসা ভাড়া আসতো, একটা পর্যায়ে ছেলেমেয়ের পড়ালেখা খরচ আসতো, এভাবে তো আমাদের বিজনেসটা ডেভেলপ করতো। কিন্তু উনি তো আমি ছাড়া হবে না, আমি ছাড়া কিছুই হবে না, এটা চিন্তা করতে যাইয়া তাহলে আমি আমার পিএইচডি দেরকে তাদের ডাউনলাইনের কাছে পৌঁছাই দাও। আমাদের ডাউনলাইনের মাথায় ঢুকে দিছে কি, আমরা একটু খারাপ করি বলি পিএইচডি এর কি সঙ্গে বাল নেই, এরকম কথাও বলছে আমাদের ডাউনলাইন, এরকমও বলছে পিএইচডিটা কিছু না, পিএইচডি সব বাদ, এখন আমরাই সব। তাহলে এই ডাউনলাইনটা ওনার কি মাথায় এটা আসছে? ডাউনলাইনটা কোথা থেকে আসছে? শামীম ভাই না থাকলে বেলাল ভাই আসতো না, বেলাল ভাই না থাকলে এরকম ধরেন আরো আছে না, জাবেদ ভাইরা আসতো না, আজকে আমরা ধরেন জাহাঙ্গীর ভাই না থাকলে হান্নান আসতো না, হান্নান না আসলে আমি বাহাদুর আসতাম না, এটাই তো নিয়ম ছিল ভাই। আবার আমার ডাউনলাইনে তো না আসতো না, তাহলে আমাদের ডাউনলাইনের কাছে আমাদেরকে শেষ করে দিছে, আমরা ভালো না, আমরা খারাপ, আমরা এসেই অনেক কিছু, অথচ ডাউনলাইনটা তো আমরাই আনছি। আমার ধরেন কথার কথা, আমি যদি আমার ফারুক পলাশ একরামের কথা যদি বলি, আমি এই ফারুক পলাশ একরাম এরকম সামর্থ্যবান লোকগুলাকে আপনার কাছে আনি দিছে কি? আমরাই তো দিছি, এটাই বাস্তব কথা, আমরা দেওয়াতে, কিন্তু আপনি ওদের কাছে আমাদেরকে ছোট করছেন। কারণ আপনি জানেন, এখন দেখবেন ওনার সাথে যে ছেলেগুলো আছে 2-1 পিএইচডি, এবং কি করছে উনি কোন পিএইচডি গুলাকে কাছে নিছে, উনি ওই পিএইচডি গুলাকে কাছে নিছে যে পিএইচডি দের মানে কমিশন ছাড়া উপায় নাই, উনি ওদেরকে কাছে নিয়ে নিছে যে এই লোকগুলাকে যদি আমি কিছু ভিক্ষা দিই ওরা আমার সাথে থাকবে, আর ওদেরকে দেখায় আমি আমার একেবারে তৃণমূলে যেগুলো আছে, যে সকল লোক আছে এদের জ্ঞান কম, ওদেরকে আমরা সেট করি। কারণ আমরা যদি সব পিএইচডি কে ইনভলভ করতে যাই, পিএইচডি তো আমার ফাঁদা দ্বিতীয়বার পা দিবে না। উনি নিডি পিএইচডি গুলাকে, যে 2-4 জন দেখবেন, হাসানের কথা বলি, হাসানের কি কম এটা, এখন তারা এই যে সুখদেব যে ছেলেটা, সে 4 সাইকেল থার্ড লেভেল আমাদের ফেনী অফিসে কাজ করতো, আজকে সে আলিশান লাইফস্টাইল মেনটেন করে ঢাকা শহরে উইথাউট ইনকাম তার ফ্যামিলি নিয়ে এসে ঢাকা শহরে আলিশান লাইফ মেনটেন করে। এরপরে হাসান ছেলেটা উইথাউট ইনকাম, সে ঢাকা শহরে আলিশান লাইফস্টাইল মেনটেন করে। কিন্তু হাসানকে তো আমরা জানি সে ছিল হ্যাঁ, ওরা কিছু শেষরা ফালে, তো সেম উনি কিছু নিডি লোককে ফালছে, ওদেরকে বড় করে দিছে, সবাই পথে বসে গেছে। এখন আমার কথাটা হলো এটাই, যদি রফিকুল আমিন সাহেব যদি 2014 সালে যদি এমএলএ নীতিমালা যখন সরকার করছে, ঠিক আছে, আশরাফ ভাই যেভাবে উদ্যোগটা নিয়েছিলেন, ইভেন এখনো আশরাফ ভাই যেভাবে উদ্যোগটা নিচ্ছেন, এবং আমি আপনাকে বলি এটাকে আপনি ভিন্নভাবে নিয়েন না, আশরাফ ভাই যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে, আমাদের রফিকুল আমিন সাহেব বাইরে হওয়ার পরে কোন প্রকার এদিক সেদিক না করি উনি যদি আশরাফ ভাইকে নিয়ে বসতো, ঠিক আছে, আশরাফ তোমরা কতটুকু আগাইছো, আমার একটা দাও, যারা আমার কথা হলো যারা, ঠিক আছে, ওনার সাথে দীর্ঘদিন ছিলেন, ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটি দিতেন ডেস্টিনি থেকে, এটা উনি একটা হয় বাইর করতেন, আমাদের তো কোনো আপত্তি ছিল না। শামীম ভাই, আমি একদম লাস্টে চলে যাই। মনে করেন আমরা এখন শেষে আমরা কোনো উপায় করতে পারছি না, মনে করেন শেষ কাজটা, মানে আপনি যদি বলা হয় যে আপনি আর কিছুই করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে শেষ আপনার কাজটা কি হবে সেটা একটু শুনুন। আমি আগ থেকে বললাম যে আমি একটু কিছু বিষয় আমি একটু কট্টর, অনেকে যেটা সরাসরি বলতে পারে না সেটা আমি সরাসরি বলি, ঠিক আছে, এটা আমার স্বভাব। আমার কথা হলো শেষ হইলো রফিকুল আমিনকে আবার জেলে ঢুকানোর ব্যবস্থা করতে হইব, 64টি জেলায় তার নামে মামলা দিতে হইব। শুনেন, ডেস্টিনি উনি জেলে ঢুকা ছাড়া ধরেন আশরাফ ভাইরা যে ততটুকু আগে আনছে, 90% কাজ আগায় নিছিল আশরাফ ভাইরা,
উনি যদি জেল থেকে বাইর না করতেন, এটা 100% বিদিত। শামীম ভাই, যারা আশরাফ ভাইকে এত গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে লজিকটা, আশরাফ ভাইয়ের সাথে আমার ওভাবে কথা হয় না ইদানিং এর ভিতরে। আমি বুঝি যে বোর্ড ম্যানেজমেন্ট এতটুকু মাথা নিচ্ছে, আশরাফের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কারণ এই বোর্ড ম্যানেজমেন্টের অনেকে আছে, আপনি জানেন, ওই সরকারের। তো ওই সরকারের লোকগুলো চিন্তা করলো যে আমরা যদি আশরাফকে যদি আগে দিতে পারি, এই প্রতিষ্ঠানটা যদি টিকে যায়, আমরা আশরাফের মাধ্যমে ইন ফিউচার আমরা কিছুটা হয়তো বা নিজেদেরকে একটা সেভ করার একটা তৈরি হতে পারে। হ্যাঁ, তাহলে আশরাফ ভাইকে ওনারা গুরুত্ব দিচ্ছে। কিন্তু রফিকুল আমিন বাইরে হওয়ার পরে, কারণ ওনাদের ভিতরে তো যাদের কথা, ওনাদের ভিতরে মনে করেন একটা জিনিস আছে, রফিকুল আমিন মানে ডেস্টিনি। আমরা যারা এটাতে আছি, আমরা কিন্তু জানি আসলে রফিকুল আমিন মানে ডেস্টিনি না, আমরাই ডেস্টিনি। আমরা না থাকলে শামীম ভাই, অনেক ডেস্টিনিতে অনেক লোক ছিল আমার, আপনার আগে সিআইডি, আপনারা অনেক সিনিয়র সিআইডি, আমার 274101, তাও তো বিজনেস শুরু করছি 13 সিরিয়াল থেকে। 13 সিরিয়াল থেকে যখন আমি বিজনেস পুরো দমে শুরু করছি, তখন 13। আপনি যখন বিজনেস শুরু করেন 27, আপনারা আরো আগে সিরিয়ালে। তো আপনার আগেও তো ভাই সিআইডি ছিল, আপনার আগে সিআইডি কি ফার্স্ট লেভেল করছে? দেখেন, রফিকুল আমিনকে কাউকে 1 পয়সা কমিশন দিছে? আমি আপনি বিজনেস করছি, নিজের যোগ্যতা প্রমাণ দিছি, আমরা কমিশন পাইছি, বরং আমাদেরকে বাড়া দিছে, আমাদের এই স্পন্সর বলেছে, আমাদের ওখান দিয়ে সাইকেল ভাঙে গেছে, পাইলাম না কমিশন। এরপরে অনেক সময় কি করছে, স্পন্সর বলেছে, আমার ফর্ম নিয়ে অন্য লোকের তলে মার দিছে, সে পয়েন্ট পেয়ে গেছে, সে কমিশন পাইছে, আবার আমি এই ফর্মটা আমার টিমে নিয়ে আসতে যাই 500 টাকা করে আমার কাছ থেকে জরিমানা নিচ্ছে। আমাদেরকে অনেকভাবে আমরা লাস্ট কোশ্চেনটা করি। মনে করেন যারা এখন রফিকুল আমিন স্যারকে বেড়াই গোড়া ধরে আছে, একদম মানে একদম চারদিক থেকে ধরে আছে, যারা এই যে কি বলে গোড়ায়মন বলেন, তারপরে আপনার কি বলে ডিটুকে অ্যাসোসিয়েট বলেন, আরো শত শত কোম্পানি বলেন, এই যে ইঞ্জিনিয়ার শহীদ বলেন, হাসান বলেন, সিরাজুম মনির বলেন, এদের সম্পর্কে আপনার শেষ কথাগুলো কি হইতে পারে? আমার শেষ কথা হলো, আমি গতকালকে একটা কথা বলি, আমাদের এক ভাই একটা পোস্ট দিছিল রফিকুল আমিনকে কেন্দ্র করে, তো আমি নিচে দিয়ে লিখছি, একটা কমেন্টস করছিলাম যে উনি সুযোগ পাইলে, ওনার ওয়াইফ জেলখানা থেকে বাইরে হলে উনি যে কোনো মুহূর্তে বিদেশ চলে যাবেন, ওনার পাসপোর্টটা জব্দ করার জন্য সরকারের কাছে আবেদন জানান, যাতে করে উনি পাসপোর্ট না পায়। তো শহীদ আমার এইটাকে স্ক্রিনশট নিয়েছে, স্ক্রিনশট নিয়ে তার সাথে আমার কোনো ফ্রেন্ড লিস্ট, আমি তারা ফলো করি না, সে আমার মেসেঞ্জারে পাঠাইছে, কথা বুঝেন, আমি তারা ফলো করি না। আমি আবার নিচে দিয়ে লিখছি, আমি আবার কিছু কথা লিখছি যেটা আমি আপনাকে পাঠাইছি, ঠিক আছে? তা আমার কথাটা হলো শুনেন, আমার সহজ কমেন্টস হইলো একটাই, রফিকুল আমিন সাহেব ডেস্টিনি 2000 লিমিটেড যদি চালুদের মাধ্যমে, আমরা যারা ডেস্টিনিতে ইনভলভমেন্টে আছি, আমাদের মাধ্যমে যাদের বিনিয়োগ আছেন, ওনারা টুডে হোক আর টুমোরো হোক, যেখানে হাঁস ওখানে ডিম পাওয়ার হলে একটা সম্ভাবনা তৈরি হবে। আমার টিমে, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছে, যে ব্যক্তিটা 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, কোম্পানি যদি একটা পর্যায়ে টাকা দেওয়া শুরু করে, আমরা তার হাতে পায়ে ধরে করতে পারবো, ভাইয়া এত বছর তো জীবনে তো পান না, টাকা পাওয়ার আশাও তো ছেড়ে দিয়েছেন, ধরেন আমার কোম্পানি 20,000 টাকা দিছে, আপনি আমারে মাফ করে দেন, আমরা সুন্দর করে বাসা বুঝাই বললে ওনারা তো মাফও করে দিব, ঠিক আছে? কিন্তু রফিকুল আমিন সাহেবরা তো এটা জানে, ডেস্টিনি 2000 লিমিটেড যখন চালু হইব, যারা ওনাদের পার্সোনাল ইনভেস্টর, ওই যে গোডাম্যান বলেন, XYZ যেটাতে ওখানে ইনভেস্ট করছে, তারা চিন্তা করবো ওরা তো পাবে, আমরা কি পাবো? ওদের তো ডেস্টিনি 2000 লিমিটেড কেন্দ্রিক যে যেখানে ইনভেস্ট করছে, ওদের ওই কেন্দ্রিক একটা আসার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যেখানে ইনভেস্ট করছি, আমরা তো ইনভেস্ট করছি পাবলিকের পেটে, আমরা যে ইনভেস্টটা করছি ওইটা গেছে পেটে, পেট থেকে আমরা কোনো রিটার্ন পাবো না। তখন ওরা কি করবে? ওরা এদেরকে চাপ দিবে, ওরা এদেরকে চাপ দিলে কি হইব, যে ওরা তখন এভাবে চাপ দিবে, দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড লোকরা টাকা পাচ্ছে, আমরা তো আপনাদের কাছ থেকে কোনো আউটপুট পাচ্ছি না, তখন এরা ওনাদেরকে চাপ দিবে, চাপ দিলে এরা আরো বড় প্রেসারে পড়বে। এই কারণে ওরা ওদের প্রেসারটা বাঁচানোর জন্য আমাদের এই সাধারণ মানুষগুলাকে বোকা বানানোর জন্য তাদের নতুন কৌশল হলো ডেস্টিনি 2000 লিমিটেড এনি হাউ চালু হতে দিবে না। আমি আপনাকে শামীম ভাই, আপনারা সিনিয়র লোক, আপনারা আশরাফ ভাইকে বলেন, আমাদের পুরো আস্থা আশরাফ ভাইয়ের উপরে আছে। আশরাফ ভাইকে বলেন, উনি যে ওই দিন যে ফেসবুকে পোস্ট দিয়ে বললো যে আমি বিদায়, আশরাফ ভাইকে বলেন ওনার বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। ডেস্টিনি 2000 লিমিটেড আর আগামী ডেস্টিনি 2000 লিমিটেড আগামী 1 বছর পর 2 বছর পরে ডেস্টিনি 2000 লিমিটেড কে দাঁড় করাই তৈরি, আশরাফ ভাইয়ের বিকল্প নাই। আমি আপনাকে এক কথাই বললাম যে বাংলাদেশ চলে রাজনীতির উপরে, পুরো একেবারে বাথরুম পর্যন্ত রাজনীতি করে, বাথরুম। আশরাফ ভাইকে যদি আমরা আশরাফ ভাইকে ছাড়ে দিই, আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানটা পুরো ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাবো। এটাই হলো কথা। আশরাফ ভাইকে আনেন, এবং আশরাফ ভাইকে যদি আমরা পুরো দমে ব্যাক করতে পারি, আপনি খেয়াল রাখবেন যে আমাদের বোর্ড ম্যানেজমেন্টে যারা আশরাফ ভাই না, যারা একটু পিছপা হয়ে গেছে, রফিকুল আমিনের দিকে একটু মুভ ঘুরছে, আশরাফ ভাই যদি আবার পুরো ব্যাক করে, আমরা যদি আশরাফ ভাইকে মেন্টালি সাপোর্ট দিই, ফাইন্যান্সিয়ালি তো পারব না, ওরা আবার আশরাফ ভাইয়ের সাথে ব্যাক করবে।
এবং আশরাফ ভাইকে আমরা প্রেশার দেন, আপনি আপনার পলিটিক্যাল যে পাওয়ারটা আছে, আমি জানি আশরাফ ভাই, হ্যাঁ, আশরাফ ভাই ওই পলিটিক্যাল পাওয়ারটা ইউজ করার মতো, মানে আপনি জানেন ঢাকা সিটি কর্পোরেশন মেয়র যদি উনি হয়ে যায় শপথ নেওয়ার পরে, আশরাফ ভাইয়ের একটা আরো পাওয়ারফুল হবে। আমি এটা বিশ্বাস করি, আমি তো জিনিসটা জানি। আশরাফ ভাইকেও ইউজ করার অনেক সুযোগ আছে। আমার সাথে আশরাফ ভাইয়ের সাথে যখন এই সরকার চেঞ্জ হয়েছে, আশরাফ ভাই আমার বলে যে বাহাদুর চলে আসো, তোমাদের দরকার। আসলে তো ভাই আমাদের যাওয়ার সুযোগ থাকলেও তখন আমার ওয়াইফ আসছে, না দেশে একবার যাই ঘুরে আসতাম। তো আমি আগামী ডিসেম্বরে যাবো, নভেম্বরে যাবো ইলেকশনের আগে। তো এখন কথা হলো আশরাফ ভাই চাইবে না, কিন্তু আমাদের আগামী ডেস্টিনি 2000 লিমিটেড টিকাইতে হলে আশরাফ ভাইকে দরকার। কারণ আগামী শুধু ডেস্টিনি ফাইট দিবে না, আগামী ডেস্টিনি রাজনীতির সাথেও ফাইট দিবে। রাজনীতি বলতে স্যার আপনি আমাদের সাথে একটু থাকেন স্যার। একই প্রশ্ন আমি লাস্ট কথাটা বলি, আমি এই বিষয় কট্টর। লাস্ট কথাটা হলো 64টি জেলায় আমাদের যার যেখানে টিম আছে, 64টি জেলায় আপনি দেখছেন না আগে সরকার কি করতো? ওই যে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের কোথায় কোথায় মামলা দিছে। মাহমুদুর রহমান সাহেব মামলা হাজিরা দিতে দিতে একসময় বেদিশ হয়ে উনি তুরস্ক চলে গেছে, এখন আবার আসছে। সেম ওনারা ভাই দেখেন আমাদের প্যান্ট খুলে টাকা নিয়ে গেছে, আর ওনারা উনি গর্ব করে বলে আমার নামে তো কেউ মামলা করে নাই। আরে বাবা, পাবলিক ওই যে বললেন না নুরুন নবী ভাই, পাবলিক কাকে চিনে? পাবলিক চিনে মাঠ পর্যায়ের লোক, শেষ পর্যন্ত পিএইচডি কে চিনে, এক্সিকিউটিভ চিনে, পিএইচডি। আমাদেরকে প্যান্ট খুলে টাকা নিয়ে গেছে, আপনাকে তো সে চিনেই না। যখন সে টাকা দিছে আমরা বলছি যে আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আমরা আছি, স্বামী আমরা বলছি না। আর ওনারা গর্ব করে বলে আমাদের নামে তো কেউ মামলা করে না। এটা কি কথা? আশরাফ ভাই আশার আলো দেখছে। আশরাফ ভাইকে আমি প্রায় বলতাম ভাইয়া আপনি আসেন। আশরাফ ভাই যখন হাল ধরছো তখন আমি খুব আশাবাদী ছিলাম। আমি ডেস্টিনির ব্যাপারে মাথা কামাই নাই। ইভেন আমি এই ডিসেম্বরে দেশে চলে যাবো, আমি আশরাফ ভাইকেও বলছি। আমি আমার সিনিয়র ডায়মন্ড, আমার আপলাইন জাহাঙ্গীর ভাইকে আমি বলছি ভাইয়া ইনশাল্লাহ আমি ডিসেম্বরে চলে আসতেছি, আমি জিরো থেকে শুরু করবো, আমার কোনো আপত্তি নাই, আমি ডিসেম্বরে চলে আসতেছি। তাহলে আমার সেই স্বপ্নটা ভাঙার কি অধিকার আশরাফ ভাইয়ের আছে? নুরুন নবী ভাই একটা কথা বলছো, হয়তো বিজনেস করুন না, কিন্তু আমার মানুষগুলো নিরাপদে থাক। কিন্তু আমার কথা আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিজনেস করবো। তাহলে আশরাফ ভাই কিন্তু সে অধিকার না আমার স্বপ্নটা আমার জায়গায় তুলি, আমার স্বপ্ন ভাঙি দেওয়া। আশরাফ ভাইকে আজকে বলেন, আশরাফ ভাই আপনি আগামী এক সপ্তাহের মধ্যে কিভাবে আমার দায়িত্ব নেবেন সেটা আপনি বাইর করেন। প্রয়োজনে ওই দিন যেরকম ওরা ঘোষণা দিচ্ছে যে আমরা আলী সেন্টার দখল করবো, কথা বুঝেন। আশরাফ ভাই ইনশাল্লাহ সেই ক্যাপাসিটি আছে, আমি জানি। আশরাফ ভাই ওরা দখল করতে আসছে তো, আশরাফ ভাই সেই ক্যাপাসিটি ছিল। আশরাফ ভাই দূরে থাকলে ওদের প্যান্ট খুলে নিয়ে যেত। আশরাফ ভাইয়ের ক্যাপাসিটিটা আছে, আমাদের আশরাফ ভাইকে দরকার। আশরাফ ভাই যেহেতু ডেস্টিনিটাকে মনে প্রাণে ধারণ করি, এই প্রতিষ্ঠানটা আগামীতে বিনিয়োগ রিটার্ন দিতে হলে সম্পদ উদ্ধার করা লাগবে। কিছু সম্পদ তো বেহাত হইয়া রয়েছে না ভাই, কিছু সম্পদ বেহাত হইয়া রয়েছে তো। আপনার কথাগুলো ইনশাআল্লাহ প্রোগ্রামের মাধ্যমে আশরাফ ভাই অবশ্যই শুনতে পারবেন, জানতে পারবেন। ইনশাআল্লাহ আশা করছি সেই ব্যবস্থা উনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকেন। এখন আমরা নবীর কাছে আমরা লাস্ট ওই প্রশ্নটাই করব, যারা এখন রফিকুল আমিনকে ঘিরে আটকে রেখেছে যে চক্রটা, এখন তাদের সম্পর্কে আপনি শেষ কথাগুলো কি বলবেন, বা আজকে প্রোগ্রামের শেষ কথা আপনার যেটা আমরা শুনবো? শেষ কথা যেটা বলবো, আসলে যারা শুনবেন, আরো কয়েকটা মেসেজ আছে আমার হঠাৎ মনে পড়লো। বাহাদুর ভাইয়ের কথায় বলি যে আসলে এমডি স্যারের হ্যান্ডশেকটা এমনই, এটা আসলে টাকা দেওয়া না দেওয়ার বিষয় না। তবে এটা সত্য, ওই সময় কেউ টাকা না দিলে ওনারা সময় দিত না, এটা সত্য, এটা আমি নিজে প্রমাণিত, এই জিনিসটা আমি উপলব্ধি করছি। তবে আজকে আপনার মাধ্যমে আরো একটি মেসেজ দিতে চাই এবং আমি কোশ্চেন করতে চাই শহীদ ভাই সহ সবাইকে, যে ডেস্টিনি 12 বছর চলাকালীন ডিস্ট্রিবিউটররা যে পরিমাণ ক্ষতি হয়েছে, আপনাদের এই গত 12 বছরের বিভিন্ন নোংরা রাজনীতির কারণে এর চেয়ে বেশি মানুষ ফকির হয়েছে। এই জিনিসটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করে আপনার আগামী দিনে সবাইকে মরতে হবে ভাই, টাকা পয়সা বড় জিনিস না। আপনি জানেন না, এই গো ডায়মন্ডে আমার টিমের একটা লোকের কথা আপনাকে বলি, এত সহজ সরল ভাই, সে এক লেভেলও করে নাই, তাকে কিভাবে জানি বুঝাইয়া তার জমি বিক্রি করাইয়া 5 লাখ টাকা নিয়ে গেছে। তখন 2013 সালের কথা বলতেছি। ওই সময় ওই লোকটা ইদানিং কি অবস্থা জানি না, দীর্ঘদিন কান্নাকাটি করছে, ওরে বিভিন্ন ভাবে ভুলভাল বুঝাইয়া। এইভাবে প্রচুর লোক আমার টিমে যে কয়জন পিএইচডি ছিল পরে ওরা ব্যাক করে চলে আসছে, কিন্তু ওই রুট লেভেলে যারা ছিল, এক লেভেল এক সাইকেল হোল্ডার, শুধু গোল্ড ডিস্ট্রিবিউটর 2 জন আছে, এরা মূলত দায়িত্ব নিয়ে টাকা দিছে, যে কারণে ওরাও আসতে পারতেছে না। তো এই জন্য আর ক্ষতি করবেন না। আমার কথা হচ্ছে এই জায়গাটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে তথ্য দিই, সেটা আপনারা অথেন্টিক তথ্য। সেটা হচ্ছে মাঝখানে আমরা খুব জানতাম যে এমডি স্যারের জামিন হচ্ছে, এটা নিয়ে প্রচুর টাকা উঠাইছে ওরা,
বিশ্বাস করেন ওই দিন এমডি স্যারের সত্যি জামিন হইতো এবং সকল সিদ্ধান্ত রেডি, সকল কিছু ফাইনাল। এবং এটা যদি কেউ চ্যালেঞ্জ করেন ডকুমেন্ট সহ আমি ব্যবস্থা করে দিতে পারবো। ওই দিন এমডি স্যার উকিলের মাধ্যমে জামিন না নেওয়ার ব্যাপারে উনি লিখিত দিচ্ছেন এবং সেখানে খুবই আশ্চর্য হয়েছে, এই গোপন কথাটা অনেকে জানে না। তাহলে উনি ইচ্ছাকৃত জামিনটা নিল না কেন? কারণ উনি হয়তো বিশ্বাস করছে যে আমি বের হলে তো মানুষের টাকা দিতে হবে। কিন্তু স্যার আজকে আপনাকে আবারও বলি, জামিনের জন্য টাকাটা তোলা হয়েছে কিন্তু উনি নিজে থেকে জামিনটা নেন নাই, ব্যাপারটা কি এটাই বলছেন আপনি? মানে যেখানে যেখানে টাকা পয়সা লুবিং করা সকল কিছু হয়েছে এবং ওই দিন জামিনটা হয় নাই, শুধুমাত্র উনি উকিল দিয়া লিখিত দিছে, এটা লিখিত ডকুমেন্ট আছে। আমি তো ভিডিওর মাধ্যমে বলতেছি, উনি বা কেউ যদি চ্যালেঞ্জ করে ওইটা আমি ব্যবস্থা করে দিব। আমি ওই কাগজ আমি নিজে দেখছি, ওই কাগজে ওনার উকিল লিখিত দিচ্ছেন যে আমি সঙ্গত কারণে নিরাপদ বোধ করতেছি না বিদায় এই মুহূর্তে অসুস্থতার কারণে আমি জামিন নিব না। এই কথাটা অনেকে জানে না। তাহলে আজকে আমার আপনাদের কাছে মনে হয় যে উনি আসার পরে আমাদের ক্ষতি হয়েছে, না, উনি আসার কারণে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ গং এদের ক্ষতি হয়েছে, উনি সহ। কেন? কারণ আজকের এই বাস্তবতার মুখোমুখি, যদিও এখন অনেক কথা বলতেছে, আপনি একটু আর 2-1 মাস সময় দেন ওনাদেরকে। ভাই টাকার স্পিরিট বা টাকার একটা এমন এক যন্ত্রণা, মানুষ যখন টাকার হিসাব পাবে না, যখন এই উনি যে কোম্পানিগুলো চালু করতে বারবার বলতেছে, আমি বারবার অনুরোধ করব, আপনারা মালিক পক্ষ, কোনো সন্দেহ নাই, যারা বর্তমান ম্যানেজমেন্টে আছেন আপনারা ডেস্টিনি এই 173 আইনের যে ধারায় 173 যে রায় দেওয়া হয়েছে ওই রায় স্পষ্ট। সেখানে যে আইনি যে জিনিসগুলো আছে, আমি ডিসেম্বরে কিন্তু দেশে গেছিলাম, আমি আশরাফ ভাই সহ আমি অফিসে দেখা করছি, উনি সহ উকিল সহ জিনিসগুলা ব্যাখ্যা দিচ্ছেন যে ডেস্টিনির বিরুদ্ধে কেউ যদি কোনো সংস্থা, ব্যক্তি বা সরকারি সংস্থার কোনো লোক যদি ডেস্টিনি চালাইতে অসহযোগিতা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাহলে আপনাদের কাছে সকল এই সুযোগ কিন্তু আছে, আপনারা ব্যবস্থা নিতে হবে। আমাদের দিকে তাকিয়ে থাকি লাভ নাই, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। কারণ 5105 কোটি টাকা ডেস্টিনির দেয় না, এটা এমডি স্যারের তথ্য অনুযায়ী। আমি যখন ওনার সাথে জেলখানায় দেখা করি, উনি এই তথ্য দিছে, ফাইল বের করে আমারে দেখাইছে যে ডেস্টিনির দেনা হলো 5105 কোটি টাকা। তাহলে ডেস্টিনির সম্পদ আছে এখন আল্লাহর রহমতে 15,000 কোটি টাকার বেশি। আপনি টাকা দিতে এত ভয় পাচ্ছেন কেন? আমার কাছে তো সম্পদের অভাব নাই, এত এই রাজনীতি করার তো দরকার নাই। আপনি 1-2টা সম্পদ ছাড়লে তাহলে আপনার এখন দরকার হচ্ছে আইনিভাবে প্রক্রিয়া রেডি করে আদালত থেকে রায় নেওয়া যে কিভাবে টাকাটা দেওয়া যায়। তার আগে ডেস্টিনি 2000-কে চালু করেন। চালু না করলে মাঠে যেরকম আমরা যদি সমস্যা পড়তে থাকি, আপনারা ভালো থাকবেন না, এক কথায় শেষ। কারণ এতদিন আপনার জন্য অপেক্ষা করছি, এখন আপনি আসছেন, আপনি আসার পরে মানুষ আবার জাগ্রত হয়েছে। মানুষ একটা সময় মনে করছে যে টাকা মায়ের, এখন যেহেতু আপনি আসার পরে সবাই অনলাইনে দেখতেছে, আপনি নিজেই বলছেন টাকা আপনি জুন থেকে দেওয়া শুরু করবেন, এখন আবার বলতেছেন 2 বছর পরে দিবেন। তাহলে কোনটা সঠিক? আদৌ দিবেন কিনা, আদৌ কোম্পানি চালু করবেন কিনা? না করলে ক্লোজ করেন। ক্লোজ করলে কিভাবে করবেন, মানুষ আমাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন? সকল বিষয় আপনার প্রতি বিনীত সর্বোচ্চ সম্মান রেখে বলি, আপনার প্রতি আমাদেরকে বিদ্রোহ করায়েন না, কারণ এটা করলে কারোর জন্যই ভালো হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার অত্যন্ত সম্মানিত 2জন অতিথিবৃন্দ, বিশেষ করে নই ভাই, ওনার সাথে আমার দুই মিনিট হলো এটাই যে আপনার মাধ্যমে আমি নূর নবী ভাই যা বলছে, আমি আমার লাস্ট কথা হলো, আমি রফিকুল আমিনের ব্যাপারে আশাবাদী না। ডেস্টিনিকে যদি টিকা রাখতে হয় আশরাফ ভাইকে, এবং আশরাফ ভাইয়ের কাছে আমি বলবো আপনি আমাদেরকে ছেড়ে যাওয়ার অধিকার আপনার নাই। আপনি আবার হাল ধরেন, এই হাল ধরে রাখার জন্য যা যা করার দরকার, আপনাকে যেখানে যা অ্যাপ্লাই করা দরকার, যেখানে ব্রেন মেধা সেখানে মেধা, যেখানে পাওয়ার সেখানে পাওয়ার আপনি অ্যাপ্লাই করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই প্রতিষ্ঠানটা দেখেন, রফিকুল আমিন সাহেব মাঝে মধ্যে ট্রেনিং করাইতো, কিন্তু পুরো সারা বাংলাদেশে ট্রেনিং সেক্টরের দায়িত্ব ছিলেন আপনি। রফিকুল আমিনকে আমরা এমডি হিসেবে চিনি, কিন্তু যে আমাদেরকে জায়গায় তোলার দায়িত্বটা ছিল আশরাফ ভাইয়ের। তা আমি আপনাকে বলবো যে আপনি গত 2 বছর আমাদেরকে জায়গায় নিচ্ছেন, এবং সর্বশেষ
এই সরকার পতনের পরে আপনি আমাদেরকে পুরোদমে আশাবাদী করছেন। না হয় আমি এখানে যে অবস্থায় থাকা সুখদেবের তো আমাদের ফেনীতে অনেকে সুখদেবের প্যান্ট খোলাইতাম, মাইন্ড করেন না কথাটা, আমি একটু কট্টরভাবে বললাম, কারণ ওরা কি করবে। আমি ডেস্টিনি মানে শামীম, ডেস্টিনি মানে নূর নবী, ডেস্টিনি মানে বাহাদুররা। আমরা আসছি বিধায় ডেস্টিনি অলঙ্কৃত হয়েছে ভাই। আমাদের আগে অনেক ব্যক্তি লেভেল করতে পারে নাই, তাহলে ওরা নাই কোনো খবর নাই, কিন্তু আমরা আসছি ডেস্টিনি অলঙ্কৃত হয়েছে, আমরা মানে ডেস্টিনি। তাহলে আমাদের দাবি হলো এনি হাউ আপনারা যারা সিনিয়র আছেন, সিনিয়ররা দেশে আছেন, ওনাদের কাছে আমার আহ্বান থাকবে আশরাফ ভাইকে আবার এনে আগের দায়িত্ব কিভাবে নেওয়া যায় এটা আপনারা ওনাকে দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেন। কারণ আগামী ডেস্টিনি টিকাইতে হলে, আগামী ডেস্টিনির সম্পদ উদ্ধার করতে হলে, আগামীতে ডেস্টিনির গ্রাহকদের টাকা পয়সা দিতে হলে আশরাফ ভাইয়ের বিকল্প নাই। রফিকুল আমিন এই ব্যাপারে মোটেও আগে আসবেন, আপনারা লিখে রাখেন। আমি এখন থেকে 10 বছর আগেও বলছি রফিকুল আমিন সম্বন্ধে আমার যে মন্তব্য, এখনো সে মন্তব্য। আমি বলছি যে আগেও বলছি সাজা খেটে বাইরে, সাজা খেটে বাইরেছে, উনি অপরাধী। ওনার মতো একটা অপরাধী লোককে নিয়ে যদি আমরা মাঠে যাই, আমরা যারা বুঝি মানুষের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হবো। তাহলে আমাদের নতুন নেতৃত্ব দরকার। নতুন নেতৃত্বের জন্য আশরাফ ভাই এখন পর্যন্ত রফিকুল আমিনের পরে স্টেজে আসে আমাদের সারা বাংলাদেশে 45 লক্ষ বলি আর যাই বলি, পুরো এক্সিকিউটিভ বলেন, ডেস্টিনির পিএইচডি বলেন, আমাদের ডায়মন্ড বলেন, প্রত্যেকটা জায়গায় আশরাফ ভাইয়ের একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা আশরাফ ভাইকে চাই। শামীম ভাই, এটার জন্য আপনার কাছে আমার দাবি রইল, এই অডিয়েন্সের কাছে দাবি রইল, এবং আমার এত চমৎকার একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য শামীম ভাইকে অনেক 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 ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার দুইজন অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ অতিথি, যারা দুইজনেই প্রবাসে অবস্থান করছেন, যারা আজকে প্রবাসে থাকার কথা ছিল না। তো আজকের প্রোগ্রামটা খুবই স্পেশাল, কারণ ওনারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এখন আছেন। ওনারা বিদেশে ইনকাম করে ওনারা দেশে টাকা পাঠান, দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ওনাদের ভূমিকা রাখেন, এবং ওনারা ওনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখে অনেক কষ্ট করে কিন্তু আজকে ওনারা বিদেশে থাকছেন। যেমনটি আমিও কিন্তু একইভাবে কিন্তু বিদেশে আছি। তো সবকিছু মিলে আজকে প্রোগ্রামটা অনেক এক্সক্লুসিভ ছিল, এবং ওনাদের মনের আবেগটা আপনারা দেখেছেন যে ওনারা কতটুকু আবেগতাড়িত এবং কতটুকু তারা কষ্ট নিয়ে কথাগুলো মন থেকে বলছেন, যে তাদের কথাই শেষ হয় না, আরো সারাদিন বলতে চাইবে, সারাদিন কি বলে কথা শোনাতে চাইবে আমাদের সবাইকে। এরকম একটা অবস্থা কিন্তু ওনাদের মনের মধ্যে কাজ করছে, আমরা এটা বুঝতে পারতেছি। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যারা আজকে ডেস্টিনি কর্ণধারের চেয়ারে বসে আছি তারা বুঝতে পারছি না, অনেকে বুঝতে পারছি না। তারা আজকে অনেক ডায়মন্ড, অনেক ক্রাউন, তারপরে ম্যানেজমেন্টে অনেকে আজকে এই বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করতে পারতেছি না। আমি ধরে নিয়েছি যে এখানে একটা সমস্যা আছে। যেহেতু এমডি স্যার ভিতরে ছিলেন, তখন একটা গোষ্ঠী বা 6টা সংগঠন মিলে অনেক টাকা আপনারা তুলেছেন, শেয়ার বিক্রি করেছেন, অনেকগুলা কোম্পানি করেছেন, তাদের কাছে কমিটেড আপনারা হয়েছেন, তাদেরকে অনেক কিছু দিবেন আপনারা বলেছেন। তো তাদের হয়তো বা এই কথাগুলো, তাদের এই বিষয়গুলোর জন্য আপনারা আটকে বসে আছেন, যার জন্য তাদেরকে নিয়েই আপনাদের সমস্ত প্রোগ্রাম, সমস্ত মিটিং, সমস্ত পরিকল্পনা, সবকিছু আমরা সবকিছুকে মেনে নিলাম। আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থে আপনারা তাদেরকেও সাথে নিয়ে 45 লক্ষ মানুষের সাথে এসে এক কাতারে দাঁড়িয়ে ডেস্টিনি 2000 লিমিটেডকে আপনারা চালু করুন প্লিজ। প্রথম প্রোগ্রামটা রিলিজ করবার পর D2K ব্যাকগ্রাউন্ড, প্রথম আমার এই প্রোগ্রামটা রিলিজ হওয়ার পর আমার সাথে পার্সোনালি অনেক ডায়মন্ড, অনেক ক্রাউন, তারপরে আমাদের ম্যানেজমেন্ট থেকে, আমাদের পিএইচডি লেভেল থেকে, আমাদের সব লেভেল থেকে, এবং আমাদের যে গো ডায়মন্ড, তারপরে আমাদের এই যে কি বলে D2K অ্যাসোসিয়েট বা শহীদ ভাই গং যারা আছেন, তারাও অনেকে আমার সাথে কিন্তু কথা বলেছেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। আমি আপনাকে এতটুকু বললাম, আপনাদের এই বিষয়টা বেশি দিন টিকবে না। আপনারা দয়া করে আমাদের ডিস্ট্রিবিউটরের কাতারে আসেন, 45 লক্ষ মানুষের কাতারে আসেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার সাথে আমাদের সম্মানিত আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন স্যারও আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, কথা বলেছেন, এবং ওনারও একটা ইচ্ছাই, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করা। 45 লক্ষ মানুষের যে অধিকার সেটাকে রক্ষা করা আমার কাছে খুব ভালো লেগেছে। স্যার, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই আমার পক্ষ থেকে, আমার এই প্রোগ্রামের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, সবকিছু মিলিয়ে আমি সবার পক্ষ থেকে আমি আমার এমডি স্যার
রফিকুল আমিন স্যারের কাছে আবার রিকোয়েস্ট করছি, স্যার আমরা আপনার খারাপের জন্য কোনো কথা বলছি না, আমরা চাই ডেস্টিনি 2000 লিমিটেড আপনি চালক করুন, আপনি সেটা পরিচালক হন, আপনি এই জিনিসটা শুধু বোঝেন, আমাদের রিকোয়েস্ট। কারণ আপনাকে আমরা ফোনে কথা বলে বোঝাতে পারবো না, আপনার সামনাসামনি বসে আপনাকে বোঝাতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। এই জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে সকলের কাছ থেকে রিকোয়েস্ট করছি, বিশ্বাস করেন আমার কাছে শত শত ফোন আসে, হাজার হাজার মেসেজ আসে আপনাকে শুধু এই কথাগুলো বোঝানোর জন্য যে ওই চক্র থেকে বের হয়ে আপনি পুরা ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের কথা আপনি বলুন, তাদেরকে নিয়ে প্ল্যান করুন, তাদেরকে রক্ষা করার যে দায়িত্ব সেটা আপনি গ্রহণ করুন, সেই কাজটা আপনি করুন প্লিজ, এটাই আমাদের শেষ কথা। প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামে আপনারা যারা কথা বলতে চান আমাকে আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে কমেন্ট আপনি লিখতে পারেন, এবং ফেসবুকে আপনি আমাদের মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন। আমরা সময় সুযোগ অনুযায়ী আপনার কথা আমরা শুনে অবশ্যই আমাদের এই প্রোগ্রামে আমরা প্রচার করার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের D2K ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম এবং স্পেশাল এই এপিসোডটা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।